মাশফিক ভাইয়ের অ্যাম্বুলেন্স কেন্দ্রিক এমন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি এতটুকু বলবো যে এই ঘটনা শোনার শুরুর দিকে আপনারা বুঝতেই পারবেন না এই ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে। চলুন চলে যাই মাশফিক ভাইয়ের ঘটনায়। মাশফিক ভাইয়ের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন, এই ঘটনাটি যার সঙ্গে ঘটে সম্পর্কে তিনি মাশফিক ভাইয়ের মামা হন। তার নাম হচ্ছে তাহের। ওনাদের পাশের গ্রামেই এই তাহের মামার বসবাস। তিনি মূলত একজন ড্রাইভার। আগে অ্যাম্বুলেন্স চালাতেন, এখন ট্রাক চালান। অ্যাম্বুলেন্স চালানো বাদ দেওয়ার পেছনে রয়েছে এক রোমহর্ষক ভৌতিক ঘটনা। অ্যাম্বুলেন্স চালানো তার জীবনে নিয়ে এসেছিল এক বিভীষিকা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে চিন্তা করেছিলেন জীবনে আর ড্রাইভিং পেশায় ফিরবেনই না, কিন্তু পেটের দায়ে জীবিকা নির্বাহের জন্য এখনো রয়েছেন এই ড্রাইভিং পেশায়, কিন্তু সেটা অ্যাম্বুলেন্স না, এখন তিনি ট্রাক চালান। একদিন এই মাশফিক ভাই তাহের মামার এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন রাতের বেলা। তখন তাহের মামা বাড়িতে যাচ্ছিলেন ওই পথ দিয়ে। মামা পথে ওনাদেরকে দেখে বললেন, এই মামা এত রাত্রে কি করো, যাও যাও বাড়ি যাও, ঘুমাও, রাত বেরোতে চলাফেরা করা উচিত না। তখন এই মাশফিককে বললেন, মামা তুমি তো ড্রাইভিং পেশায় আছো, তুমিও কি রাত্রে ভয় পাও নাকি? তো মামা একটু হেসে দিয়ে গম্ভীর সুরে বললেন, আর ভয়ে ভয়ে তো আমার জীবনটাই চলে যাচ্ছিল। তখন মাশফিক ভাই বললেন যে, মামা এই কথা বললে কেন, কোনো ঝামেলা হয়েছিল নাকি? তখন মামা বললেন, জীবনে কখন কোথায় যে কিসের সাথে দেখা হয়ে যায় বলা মুশকিল, কখন কে কোন ঝামেলায় পড়ে যায় এটাও বলা মুশকিল। বিপদ যদি কপালে থাকে সেটা বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, হেঁটে হেঁটে পৌঁছে যায়, নিজেও টের পাওয়া যায় না যে আসলে মানুষ কোন বিপদে পড়তে যাচ্ছে। এই সমস্ত কথা শুনে মাশফিক ভাইয়ের কৌতূহল আরও বেড়ে যায়। তো তিনি মামাকে বললেন যে, মামা বলো না তোমার অভিজ্ঞতার কথা, আমরা একটু শুনি। তখন মামা বললেন যে, এগুলো অভিজ্ঞতা না রে ভাগিনা, এগুলো হলো পাপ, পাপ পাপ করছিলাম, এই জন্য হচ্ছে এই বিপদে পড়ছিলাম, এসব কথা মুখে না আনাই ভালো। তখন মাশফিক ভাই সহ ওনার পাশে থাকা আরো দুইজন এলাকার ভাই ছিলেন, তারাও খুব করে ধরলো তাহের মামাকে। আর মাশফিক ভাই বুঝতে পেরেছিলেন মামার দারুণ কোনো অভিজ্ঞতা হয়তো বা আছে। তবে ওনাদের কাছে সেটা দারুণ হলো, মামার কাছে সেটা ছিল বিভীষিকার নাম। মামাকে তো ওনারা অনেক জোরাজুরি করেন। একটা সময় মামা বলেন, আচ্ছা ঠিক আছে, রাত তো এখন 12টা বাজে, কালকে বিকালে তোমরা আসো, তখন বলবো, এখন আর বলবো না, এখন শরীরটাও ভালো লাগছে না, ঘুম আসছে, বাড়িতে যাই, তোমরা বাড়িতে যাও। আসলে মাশফিক ভাইরা যেই জায়গাটাতে বসে আড্ডা দিচ্ছিলেন ওখানে একটা কালভার্ট রয়েছে, যেটাতে রাতের বেলায় এখনো নাকি মানুষ ভয় পায়। তো যাই হোক, ওনারা কালকে আসবেন বলে মামার কাছ থেকে বিদায় নিয়ে ওনারাও বাড়িতে চলে যান, মামাও বাড়িতে চলে যান। পরদিন বিকালবেলা সেই কালভার্টে ওনারা চলে আসেন। কালভার্ট থেকে 300 মিটার দূরে মামার বাড়ি। মামার বাড়ির এক পাশে বাঁশঝাড় আর আরেক পাশে রয়েছে অনেকগুলো তাল গাছ। তো ওনারা কালভার্টের দিকে গেলেন বিকাল 4টার দিকে। এর কিছু সময় পর মামাও আসলেন। আর মাশফিক ভাই তো ভেতর ভেতর অনেক এক্সাইটেড ছিলেন। যাই হোক, মামা ওনার মতো করে বলতে শুরু করলেন। মামার বর্তমান বয়স 40-42 বছর। ছোটবেলা থেকে ওনার গাড়ি চালানোর খুব নেশা ছিল। প্রথম দিকে বাসের হেল্পারি করতেন, খুলনা টু মাদারীপুর এই রুটের যে বাস আছে সেই বাসে। এভাবে করতে করতে একটা সময় বাস চালানো শিখে গেলেন। 3 মাস বাস চালালেনও, কিন্তু বাস চালানো আসলে মন ভরছিল না। একবার খুলনার সোনাডাঙ্গা মোড়ে বসে চা খাচ্ছিলেন, তখন আরেক ড্রাইভার বন্ধু তাকে বললেন যে, কিরে তাহের, ড্রাইভিং কেমন লাগে? তখন মামা বলেন যে, ভালো, কিন্তু ভাই আমার না পোষায় না, এত অল্প টাকা আমার পোষাচ্ছে না, কি করা যায়? তখন মামার বন্ধু বললেন, তাহের তুই এক কাজ কর, তো যদি না পোষায় তুই অ্যাম্বুলেন্স চালা। খুলনায় তো অনেক রুগী, খুলনা যে মেডিকেল রয়েছে সেখানে অনেক রুগী আসে, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়, কখনো কখনো খুলনা থেকে ঢাকায় নিয়ে যেতে হয়, বেশ ভালো টাকা পাওয়া যায় ওখানে, অ্যাম্বুলেন্স চালায় ওরা, অল্প সময়ে ভালো অনেক কিছু করছে আর কি। আর তোর রুগী পেতে কোনো অসুবিধা হবে না, পোষাবেও ভালো। সপ্তাহে 1-2টা ট্রিপ দিলেই সারা সপ্তাহে বাস চালানোর যেই টাকা সেটার থেকে আর বেশি চলে আসবে। তখন সাল 2009। তাহের মামা তার এক পরিচিত একজনের সাথে কথা বলে একটা অ্যাম্বুলেন্স ঠিক করলেন। অ্যাম্বুলেন্স আসলে ভাড়ায় চালাবেন, আর একজন মালিক উনি নিয়ে ভাড়ায় চালাবেন। তো উনি অ্যাম্বুলেন্স চালানো শুরু করেন। সব কিছু মোটামুটি ভালোই যাচ্ছিল, রুগীও পাচ্ছিলেন টুকটাক, এটা পুষিয়েও যাচ্ছিল। মাঝে মাঝে আশেপাশের জেলাও রুগী নিয়ে যেতেন, তবে খুব একটা দূরে যেতেন বিষয়টা এরকম না। সবসময় ওনার সাথে একটা ছোট ভাই ছিলেন, ছোট ভাই বলতে এলাকার ছোট ভাই আর কি। সে তার হেল্পার হিসাবে ছিল, বেশ ভালোই কাটছিল দিন, রিল্যাক্সেই দিন কাটছিল। আস্তে আস্তে রুগী নিয়ে ওনারা দূর দূরান্তেও যাওয়া শুরু করলেন।
প্রথম দিকে পথঘাট এত না চিনলেও আস্তে আস্তে মোটামুটি রুগী নিয়ে অনেক দূরে দূরে যাচ্ছিলেন, কোনো সমস্যা হচ্ছিল না, আয়ও বেশ ভালোই হচ্ছিল। মাঝে কয়েকবার ওনার হেল্পারকেও পাল্টেছেন। 2009 সালের ডিসেম্বর মাসের প্রথম দিকের ঘটনা, তখন মারাত্মক ঠান্ডা পড়েছে, কয়েকদিন রোদই ওঠে নাই, খুব ঠান্ডা। খুলনা সদর হসপিটাল থেকে রাত 8টার দিকে খুলনা মেডিকেল হসপিটালে একজন রুগী নিয়ে গিয়েছেন। রুগী নামিয়ে দিয়ে ভাবলেন যে রাতের বাসে বাড়িতে চলে যাবেন, শরীর একটু জ্বর ছিল। ওনার হেল্পারের বাসা ছিল খুলনার টুটপাড়া এলাকায়। তো ওকে বলেছেন যে তুই বাড়ি যা, আমি গাড়িটা এখানে কোথাও পার্কিং করে আমিও বাড়ি চলে যাব, কারণ শরীরটা ভালো লাগছে না, গায়ে জ্বর জ্বর ভাব। তখন ওনার হেল্পার চলে গেছেন। তো উনি গাড়িটা মেডিকেলের এক জায়গায় রেখে সামনের সাইডের যে সিটগুলো সেগুলো ঝাড়ছেন। রাত আনুমানিক তখন 9টা। প্রচণ্ড শীত হওয়ার কারণে আশেপাশের লোকজন কম হাঁটাচলা করছে। তারপরেও হসপিটালের সামনে থাকার কারণে টুকটাক লোকজন তো থাকেই সবসময়, কিন্তু অন্য অন্য রাস্তাগুলোতে লোকজন খুবই কম, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে। হঠাৎ করে পেছন থেকে ও ভাই ও ভাই বলে একটা মেয়েলি কণ্ঠে ডাক শোনা গেল। তো উনি পেছন দিকে তাকিয়েছেন, দেখা গেল এই তাহের মামার বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গায়ে কালো রঙের একটা জামা, মুখটা শ্যামল বর্ণের, আর কনকনা শীতেও মেয়েটা স্বাভাবিক জামা কাপড় পরা। যেখানে সবাই অনেক ভারী ভারী জামা কাপড় পরে আছে, মেয়েটা একদম স্বাভাবিক জামা কাপড় পরা, মনে হচ্ছে তার ঠান্ডাই লাগছে না। মেয়েটা বলল, ভাই একটা খুব বিপদে পড়ছি, আমার শাশুড়ি মারা গেছে, এখন তার লাশটা নিয়ে বাড়িতে যেতে হবে, অ্যাম্বুলেন্স খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, আপনি যাবেন? তখন তাহের মা বললেন যে আচ্ছা বলেন তো কোথায় যেতে হবে আগে শুনি, তারপর সিদ্ধান্ত নেব। তখন ওই মেয়েটা বলল, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় যেতে হবে। এত দূরে যেতে হবে শুনে সাথে সাথেই তাহের মামা না করে দিলেন। এমনিতেই রাত হয়ে গেছে, তারপর হেল্পারও চলে গেছে, আবার শরীরেও জ্বর জ্বর ভাব, আবার যে ঠান্ডা পড়েছে, সব মিলে উনি না করে দিয়েছেন। কিন্তু মেয়েটা অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। এদিকে তাহের মার মনটা কোনো কিছুতে টানছিল না ওদিকে যাওয়ার জন্য। মাগুরায় উনি অনেকবার গিয়েছেন, মেইন রাস্তাগুলো চেনেন, কিন্তু ভিতরের দিকে উনি কখনো যান নাই, ওইদিকে উনি চেনেন না। তাছাড়া এমনিতেই রাত হয়ে গেছে, আবার রোডে চুরি ছিনতাই ডাকাতি হয়, অনেক দূরের পথ। মেয়েটি বুঝতে পারছে যে তাহের মামা যাবেন না। অনেক জোরাজোরির একটা পর্যায়ে মেয়েটি কি করে, খপ করে তাহের মামার হাত চেপে ধরে এবং কান্নাকাটি করে দেয়। মেয়েটি যখন তাহের মামার হাত ধরে তখন একটা জিনিস খেয়াল করলেন তাহের মামা, মেয়েটির হাত অনেক ঠান্ডা, আর মেয়েটির হাতে বেশ বড় বড় লোমও রয়েছে। তো ঠান্ডা হওয়ার একটা কারণ তাহের মামা চিন্তা করলেন যে এমনিতে তো বাইরে খুব ঠান্ডা পড়েছে, আর মেয়েটি তো একদম স্বাভাবিক জামা কাপড় পরা, তার হাতের কোনোই পর্যন্ত বের করা, এমনিতে হয়তো বা এরকম ঠান্ডা হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু হাতে এত বড় বড় লোম, বিষয়টা উনি চিন্তা করলেন থাকতেই পারে, আর এত কিছু দেখার সময় আর কই। তো যাই হোক, এর ভিতর মেয়েটা তো কান্নাকাটি করছেই। তো মেয়েটার এমন কান্নাকাটি দেখে আর বিপদ দেখে তাহের মামার মনটাও নরম হয়। যদিও বা ওনার আসলে যেতে মনে মনে সায় দিচ্ছিল না। মেয়েটাকে সান্ত্বনা দিয়ে তাহের মামা বললেন, যাচ্ছে আপনি কান্না বন্ধ করেন, আপনার সাথে কে কে আছে, মানে লাশের সাথে কে কে আছে? মেয়েটি বলে, কেউ নাই, হাসপাতালে তার শাশুড়ি মারা গেছে, এখন এই মেয়েটাকেই এই লাশ নিয়ে যেতে হবে বাড়িতে, আর মেয়েটার স্বামী ঢাকাতে থাকে, সে আসতে পারবে না। তো মেয়েটা বলে, আপনি চলেন, আমি টাকা বাড়াই দিব। তখন ওই মেয়েটা তাহের মামাকে 10,000 টাকা দেওয়ার কথা বলে। তখনকার সময়ে 4 থেকে 5,000 টাকা ছিল খুলনা থেকে মাগুরা, সে লাশ নিয়ে যাক আর যে যায় কিছু নিয়ে যাক, এর থেকে বেশি মানে সর্বোচ্চ 5,000 টাকা, এর উপরে কোনোভাবেই না। কেউ যদি বেশি নেয়ও এর উপরে আসলে কেউ চায় না। এদিকে ডাবল টাকার কথা শুনে তখন মনের মধ্যে একটু সায় দেওয়া শুরু করে তাহের মামার। বারবার মনে হচ্ছিল এই রাত্রে এত পথ একা একা যাব, সব রাস্তা তো চিনিও না। তারপর কেন যেন একটা মোহে পড়ে রাজি হয়ে গেলেন টাকার কথা চিন্তা করে। তখন উনি মেয়েটাকে বললেন, আচ্ছা লাশটা কোথায়? তখন মেয়েটা এই তাহের মামাকে একটু দূরে হাত দিয়ে একটা স্ট্রেচার দেখায়, বলে যে ওই স্ট্রেচার ওইখানে। তো ওই সাইডটায় লাইটের আলো খুব কম থাকা, একটু অন্ধকারই দেখাচ্ছিল। মেয়েটি বলল যে হাসপাতালের লোক লাশটা এখানে দিয়ে গেছে, চলেন লাশটা ধরে গাড়িতে উঠাই। তো তাহের মামা মেয়েটার সাথে লাশের দিকে এগিয়ে গেলেন। ওই সময় ওইখানে আশেপাশে কোনো মানুষ ছিল না। লাশের কাছে গিয়ে দেখা গেল যে আরে এই লাশটা হোগলা পাতা দিয়ে মোড়ানো। তখন এই তাহের মামা মেয়েটাকে বলেন যে আচ্ছা এই লাশ হোগলা পাতা দিয়ে মোড়ানো কেন? তো মেয়েটা বলে, লাশের অবস্থা খারাপ হয়ে গেছিল, তো
তাই হাসপাতাল থেকে পলিথিনে প্রথমে মরিয়ে দিয়েছে, এরপর এই হোগলা দিয়ে বেঁধে দিয়েছে। তখন এই তাহের মামার মনে অনেকগুলো প্রশ্ন বাসা বাঁধতে শুরু করে। তখন মেয়েটা বলেন যে ভাই ধরেন আমরা লাশটা দুজন মিলে গাড়িতে তুলি। তো তাহের মামা আর ওই মেয়েটা মিলে লাশটা গাড়িতে তোলেন। লাশটা গাড়িতে তুলতে কোনো অসুবিধা হলো না, তখন অবধি সব ঠিকঠাকই ছিল। লাশ গাড়িতে উঠিয়ে গাড়িটা একটু চেক করে রওনা হলেন, মানে ইঞ্জিন সবকিছু ঠিকঠাক আছে কিনা, লাইট সব ঠিকঠাক আছে কিনা। তারপর উনি দেখলেন সব ঠিকঠাক আছে। মেয়েটা বলল যে ভাই আমি সামনে বসবো। তাহের মামা রাজি হলেন, কারণ রাতের বেলা একদম সামনে থাকলে কথা বলতে বলতে যাওয়া যাবে। তাছাড়া মেয়েটা বলছিল পথঘাট নাকি তার সব চেনা, রাতে গল্প করতে করতে গেলে ঘুমের ভাবটাও চলে যাবে। তাই তিনি আর না করলেন না। সব ঠিকঠাক করে রওনা দিতে রাত 10:30টার মতো বেজে যায়। খুলনা মেডিকেল থেকে বের হয়ে গাড়ি চলা শুরু করলো মাগুরা জেলার মোহাম্মদপুরের দিকে। কিছু দূর যাওয়ার পর পাম্প থেকে তেল নিলেন। মেয়েটা কোনো কথা বলছিল না, চুপচাপ বসেছিল। গাড়িতে তেল নেওয়ার সময় এই তাহের মামা যখন কথা বলছিলেন পাম্পের একটা লোকের সাথে, তখন ওই লোকটা বলছিল যে ও ভাই আপনার গাড়ি থেকে এত বাজে গন্ধ বেরোচ্ছে কেন, গাড়িতে কি? তখন আবার এই তাহের মামা ওই পাম্পের ছেলেটাকে একটু ধমক দিয়ে বলেন, দূর মিয়া, মাথা ঠিক আছে নাকি? কিছু খাইছো নাকি রাতের বেলা? লাশের গন্ধ তুমি পাচ্ছ, আমার গাড়িতে লাশ আছে এটা সত্য, কিন্তু আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, আমি কোনো স্প্রেও দেই নাই। তাছাড়া পিছনের ব্যাগ ডালাও বন্ধ, তুমি এত দূর থেকে লাশের গন্ধ পাও কেমনি? দূর মিয়া। এরকম ভাবে একটু ধমক টমক দেন আর কি। এরপর তেল নিয়ে আবার চলা শুরু করেন। শরীরে কিছুটা জ্বর থাকায় তাহের মামার শরীরটা দুর্বল লাগছিল, আর মেয়েটা চুপচাপ থাকায় উনি নিজে থেকে কথা বলা শুরু করেন যে আপা আপনার নাম কি? তখন মেয়েটা খুব গম্ভীর গলায় একটু জোরে নিঃশ্বাস নিয়ে বলল যে আমার নাম নিশি। এরপর তাহের মামা বললেন যে আচ্ছা আপনার শাশুড়ি উনি যে মারা গেছে উনি কি অসুস্থ ছিলেন নাকি কোনো ঝামেলা হয়েছে? তখন নিশি বলে অসুস্থ ছিল। ঝামেলা হবে কেন? ঝামেলা তো মাত্র শুরু হলো। তখন তাহের মামা মেয়েটিকে বললেন ঝামেলা শুরু হলো মানে কিসের ঝামেলা শুরু? তখন মেয়েটি বলল এই যে রাতের বেলা আমরা লাশ নিয়ে যাচ্ছি, এটাই তো একটা মহা ঝামেলা। দিনকাল যা, তাতে রাতের বেলায় লাশ নিয়ে কোথাও যাওয়াটাও একটা বিপদ। নিশির কথা শুনে তাহের মামা কিছুটা অবাকই হন, কিন্তু তেমন কিছু মনে করেন না। গাড়ি চলতে লাগলো। একটা সময় ওনারা যশোরের নওয়াপাড়া পার হয়ে গেলেন। এরপর কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে এই তাহের মামার সিগারেটের নেশায় ধরে। ওই বয়সে সিগারেট উনি খুব খেতেন। সিগারেট খাওয়ার বদ অভ্যাসটা ছিল তার মারাত্মক। দিনে 2 থেকে 3 প্যাকেট সিগারেট না হলে তার চলতোই না। যাই হোক, সিগারেটের প্যাকেট পকেট থেকে বের করে ধরাবেন, তখনই নিশি বলে ওঠে ভাই সিগারেট জ্বালাবেন না। তাহের মামা বলেন কেন? তখন নিশি বলে যে আমি সিগারেটের গন্ধ সইতে পারি না। এরপর তাহের মামা বললেন যে রাতে গাড়ি চালালে ঘুম আসে, তাই সিগারেট খেতে হয়। তাছাড়া এটা আমার নেশা, এটা ছাড়া আমার চলে না। মেয়েটা বারবার তাহের মামাকে জোরালোভাবে নিষেধ করা সত্ত্বেও তাহের মামা সিগারেট ধরিয়েছেন। তাহের মামা খেয়াল করেন যে পাশের সিটে বসে থাকা মেয়েটি বারবার হাঁসফাঁস করছে, এদিক সেদিক করছে। তার এই অবস্থা দেখে মনে হচ্ছে যে সিগারেট খাওয়াটা সে মোটেও সহ্য করতে পারছে না। হঠাৎ করে মেয়েটা বলে ওঠে এই ভাই গাড়ি থামান, আমি পিছনে বসবো, এই লাশের সাথে বসবো, সামনে আমার ভালো লাগতেছে না, আমি সিগারেটের গন্ধ সইতে পারছি না। তাহের মামা ভাবলেন যে মেয়েটি হয়তো আসলেই সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারছে না, তাই পেছন দিকে বসতে চাচ্ছে। এরপর উনি গাড়ি দাঁড় করান, মেয়েটা পেছনে লাশের পাশে গিয়ে বসলো। উনি আবার গাড়ি চালানো শুরু করলেন। রাত তখন 12টা পার হয়ে গেছে। ওরা ঠিক কোন জায়গায় এটা ভালো করে বুঝতে পারছেন না। একটা ফাঁকা জায়গা দিয়ে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে, চারপাশে কোনো গাছপালা নাই। তারপর খুব ঠান্ডা, শীতের রাত হয়, অনেকটা দূরে দেখা যাচ্ছে না, কুয়াশা টুয়াশা তো পড়েছে, তবে খুব যে কুয়াশা বিষয়টা এরকম না। অবাক করা আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এত শীত তাও মেয়েটা ওই একটা জামাই পরে আছে। তাকে দেখে মনেই হচ্ছে না যে শীত পড়েছে, অথচ এই তাহের মামার গায়ে 2টা মোটা মোটা জামা, তার উপর আবার একটা মোটা জ্যাকেট পরা। তাকে দেখতে ইয়া মোটা মনে হচ্ছিল, অথচ মেয়েটা একদম স্বাভাবিক ড্রেসে। এটা হতেই পারে, তাহের মামা চিন্তা করলেন হয়তো বা তার শাশুড়িকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করেছে, বাড়ি থেকে বেরোনোর সময় শীতের পোশাক টোশাক কিছু আনে নাই। কিন্তু তারপরে তো শীত লাগলে বোঝা যায় মানুষ একটু জুবুথুবু হয়ে বসে থাকে, কিন্তু তার মধ্যে এরকম কোনো ফিলিংসই নাই। এই প্রথম তাহের মামার কাছে কেমন যেন একটু ভিন্ন রকমের অনুভূতি জাগে। ফাঁকা একটা জায়গা দিয়ে যখন ওনারা যাচ্ছিলেন তখন মনে হচ্ছে হঠাৎ করে গাড়িটা অনেক ভারী হয়ে গেছে। উনি গাড়ির স্পিড বাড়ালেন, কিন্তু না, গাড়িটা ওই আস্তে আস্তেই চলছে। উনি যতই স্পিড বাড়ান
তাতে কোনো লাভ হয় না। গাড়ি আগের ওই স্পিডেই থাকে বা তার থেকে মনে হচ্ছে আর আসতে যাচ্ছে। মনে হচ্ছে এই নির্জন জায়গায় শুধু ওনার গাড়িটাই আছে আর কিচ্ছু নাই। উনি পিছনে থাকা মেয়েটাকে বললেন যে আপনি কি ঘুমিয়ে গেছেন নাকি আপা, না জেগে আছেন? মেয়েটি তখন বলে আমি ঘুমাই না, আর আমি ঘুমালে কিভাবে হবে সবকিছু। মেয়েটার কথা শুনে তাহির মামা অবাক হন। তা আপনি ঘুমালে সবকিছু কি হবে মানে, কি সব বলেন? তখন মেয়েটা বলে আপনি কি রাস্তা চেনেন? আমি তো রাস্তা চিনি, আমি ঘুমাই গেলে আপনি গাড়ি নিয়ে কোথায় যাবেন? এই জন্য আমি ঘুমালে কি চলবে? এটাই বলছি। হঠাৎ করে গাড়ির স্পিড আবার স্বাভাবিক হয়ে যায়। সামনে থেকে গাড়ি আসছে আর পেছন থেকেও গাড়ি ওনাকে ক্রস করে যাচ্ছে। এটা দেখে মনের ভিতরে ওনার ভালো লাগে। হঠাৎ করে মেয়েটি বলল, ভাই গাড়ি থামান, আমি সামনে বসবো। এটা শুনে তাহির মামার বেশ বিরক্ত লাগে। উনি মেয়েটিকে বললেন যে আপনি একবার সামনে একবার পেছনে যান, এরকম করতেছেন কেন? এরকম মাঝ রাস্তায় বারবার গাড়ি থামানো উচিত না, অনেক চোর ডাকাত থাকে এখানে। তখন মেয়েটি বলে কোনো সমস্যা নাই, আপনি গাড়ি থামান, আমি সামনে বসবো, আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন তাহির মামা গাড়ি থামান, মেয়েটি সামনে এসে আবার বসে, আবার গাড়ি চালানো শুরু করেন। তখন এই মেয়েটিকে তাহির মামা বলেন যে এত দূরের পথ আপনি একা মেয়ে মানুষ লাশ নিয়ে যাচ্ছেন, আপনার ভয় লাগছে না? এটা শুনে মেয়েটি প্রথম হেসে দেয়। মেয়েটি উল্টো তাহির মামাকে বলে, আচ্ছা আপনার ভয় লাগতেছে না আপনি একটা লাশ নিয়ে যাচ্ছেন? মেয়েটিকে তাহির মামা বলেন যে আপনি যে বললেন রোডঘাট সব আপনার চেনা, আপনি মেয়ে মানুষ, খুলনা থেকে মাগুরা এত পথ আপনি চেনেন কিভাবে? তখন মেয়েটি বলে আমি সবসময় এখান দিয়ে যাই, এই জন্য আমার চেনা, ছোটবেলা থেকেই তো বড় হয়েছি এই দিক দিয়েই। মেয়েটা আরো বলে সামনে কিছু দূর গিয়ে একটা বট গাছ আছে, হাতের বাম পাশে, ওখানে গাড়িটা সাইড করবেন, এখানে আমার একটু কাজ আছে। এই কথা শোনার সাথে সাথে তাহির মামা তো পুরোই অবাক হয়ে যান। বলে কি মেয়েটা, এত রাস্তার পাশে এই বট গাছের পাশে আমি এই কোন শীতের রাতে নাকি গাড়ি থামাবো এই অচেনা জায়গায়? ওইখানে যদি কোনো চোর ডাকাত থাকে, এই মেয়েটা ছিনতাইকারী কিনা এরকম লাশ একটাকে সাজিয়ে এখানে উঠিয়েছে, টাকা পয়সার লোভ দেখিয়ে হতে পারে এই অ্যাম্বুলেন্স ছিনতাই করবে। বিভিন্ন ধরনের প্রশ্ন মনের মধ্যে বাসা বাঁধতে থাকে তাহির মামার। তো উনি মেয়েটিকে বললেন যে এত রাত্রে গাড়ি থামানো উচিত না, তাছাড়া গাড়িতে লাশ আছে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, রাতে লাশ নিয়ে চলাচল করলে টুকটাক সমস্যা হয়, এটা তো অবশ্য তাহির মামা আগে থেকে জানেন। এছাড়া সকল অ্যাম্বুলেন্স চালকই এই বিষয়টা নিয়ে অবগত আছেন। তো উনি গাড়ি থামাতে রাজি হচ্ছিলেন না। কিন্তু মেয়েটি তাহির মামাকে বলে ওঠে, আপনি যদি গাড়ি না থামান তাহলে আপনারই সমস্যা হতে পারে। তখন তাহির মামা রেগে গিয়ে বলেন, আমার সমস্যা হতে পারে মানে? বলেন তো কি সমস্যা? তো মেয়েটি বলে, আচ্ছা ভাই আপনি এত কথা বলেন কেন, আমি যেটা বলি আপনি সেটা করেন। তাহির মামার মনে তো রহস্য দানা বাঁধছিল, আবার ভয় তো লাগছেই, আর মেয়েটির কথাও বেশ রহস্যময় লাগছিল। কিছু দূর যাওয়ার পর মেয়েটি হাত দেখার বলে, ও এখানে গাড়ি থামান। তাহির মামা বেশ ভদ্রলোকের মধ্যে গাড়িটা থামাই দেন, কোনো বাক্য ব্যয় না করে। তাহির মামা বাম পাশে তাকিয়ে দেখেন রাতের অন্ধকারে যতটুকু দেখা যায় আর কি, বেশ বড় একটা বট গাছ। তো মেয়েটা তাহির মামাকে বলে, আপনি দাঁড়ান, আমি আসছি। মেয়েটি গাড়ি থেকে নেমে বট গাছের দিকে গিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। উনি আর গাড়ি থেকে নামেন না, ওনার মনে খুব ভয় লাগছিল। তো ওনার কাছে থাকা মোবাইল ফোনে তাকিয়ে দেখেন রাত 1:30টার মতো বাজে। এভাবে কয়েক মিনিট হয়ে যায়, মেয়েটি আর আসে না। হঠাৎ করে মনে হলো অ্যাম্বুলেন্সের উপর ভারী কিছু পড়েছে, ঠপাস করে একটা শব্দ হয়, অ্যাম্বুলেন্সটা নড়ে ওঠে। তো অনেক ভারী কিছু, বিষয়টা এরকম না যদি বড় আকৃতির একটা বিড়াল উপর থেকে লাফ দিয়ে পড়ে শব্দ হতে পারে, ওই রকম কিছু আর কি। তো উনি আবার চিৎকার করছে, এই কে কে ওখানে? ভয়ে গলা দিয়ে ওনার কথাই ঠিক মতো বের হচ্ছিল না। এদিকে উনি জোরে জোরে ডাকতে থাকেন, ও নিশি আপা, কোথায় গেলেন, আসেন আসেন। কিন্তু মেয়েটার কোনো খোঁজ খবর নাই। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছন থেকে কিছু একটা খাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে, সাথে কয়েকজনের ফিস 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 আওয়াজ। এত শীতের মধ্যেও ওনার শরীরটা ঘেমে একাকার। উনি বুঝতে পারেন লাশের সাথে কিছু একটা হচ্ছে, কিন্তু পেছন দিকে ফিরে তাকানোর সাহস ওনার নাই। মনে মনে ভাবতে থাকেন কি দরকার ছিল এই মেয়েটার কথায় রাজি হওয়ার। আজ মনে হয় আর ওনার বাড়ি ফেরা হবে না। আর যদি মারাও যান, ওনার মৃত্যুর কারণ কেউ জানতে পারবে না, কারণ ওনার সাথে কোনো লোকজনই নাই। ওনার পরিবারও জানতে পারবে না, আর ওনার লাশটাও তার পরিবার পাবে কিনা সন্দেহ। ওরা মনে হয় এখানেই তাকে খেয়ে ফেলবে।
মনে মনে এসব ভাবতে ভাবতে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, গলা দিয়ে কোনো স্বরও বের হচ্ছে না। আরও অবাক করা বিষয় হলো, এত সময় রোডের পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, অথচ কোনো গাড়ি ওনাকে ক্রস করছে না, সামনে থেকেও কোনো গাড়ি আসছে না বা পেছন থেকেও যাচ্ছে না। কি করবো উনি বুঝতে পারছেন না, শুধু চোখের সামনে প্রিয়জনদের মুখগুলো ভাসছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের দরজা খোলার শব্দ উনি পান। তাকিয়ে দেখেন নিশি মেয়েটা দরজা খুলে ওনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। মেয়েটা বলে ওঠে, কি ভাই, আপনি কি ভয় পাইছেন নাকি? আপনি দেখি ঘেমে গেছেন। এই বলে নিশি গাড়িতে উঠে ওনার পাশের সিটে বসে, বলে এবার গাড়ি চালান, কাজ হয়ে গেছে আমার। আসলে উনি বুঝতে পারছিলেন না যে আসলে হচ্ছেটা কি। তাহের মামার কাছে বারবার মনে হচ্ছিল যে ওনার পাশে বসা মেয়েটাকে আসলে কোনো মানুষ না অন্য কিছু। একবার মনে হয় মানুষ, একবার মনে হয় অন্য কিছু। তো তাহের মামা ভাঙা ভাঙা গলায় মেয়েটাকে বললেন যে, আপা আপনি কোথায় গেছিলেন? আপনি যাওয়ার পর গাড়ির উপর কি যেন ধপাস করে পড়লো, এরপরে কি যেন খাওয়ার শব্দ পেলাম পেছনে, তারপর ফিস ফিস শব্দ। এই সমস্ত কথা শুনে মেয়েটির চোখে মুখে কোনো ধরনের চিন্তার ছাপ লক্ষ্য করা গেল না, উল্টো মুচকে একটা হাসি দিল। মেয়েটা বলল, আরে ও কিছু না, ওরা দেখতে আসছিল। আমি বললাম, ওরা কারা? মেয়েটি তখন বলে, ভাই আপনার এত কিছু বোঝার দরকার নাই, যারা আসার তারাই আসছিল, আপনি গাড়ি চালান। এরপর মেয়েটি বলে, পথে আর কোথাও দাঁড়াবেন না, আমি যেদিক বলবো সেদিকেই যাবেন। এই সমস্ত কথা আসলে শোনার পর তাহির বাবা কি করবেন বুঝতে পারছিলেন না। মনে চাচ্ছিল যে গাড়ি থেকে নেমে দৌড়ে পালাই, তাহলে মনে হয় বেঁচে যাবেন। গাড়িকে চলতে থাকে। আরো কয়েক মিনিট চলার পর হঠাৎ করে দেখা যায় রাস্তার বাম সাইডে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে হাত নাড়ছে। বৃদ্ধা মহিলার শরীরে ছেঁড়া বস্তা টাইপের কিছু পরা, হাতে সাদা একটা লাঠি আর একটা ছোট চাদর দিয়ে মুখটা ঢাকা, কিন্তু মুখের কিছুটা বোঝা যাচ্ছিল। হঠাৎ পাশে বসে থাকা নিশি বলে ওঠে, ভাই গাড়িটা থামান, উনি বিপদে পড়েছে, ওনাকে নিয়ে চলেন। এটা শুনে তাহের মামা আরো বেশি ভয় পান। উনি বলেন যে, না, রাত বিরাতে এইভাবে অপরিচিত কাউকে আমি গাড়িতে তুলবো না। তখন ওই মেয়েটা বলে ওঠে, আরে আমিও তো আপনার অপরিচিত, আমি কি আপনার পরিচিত? আমি বলছি উঠান, ওঠান, কথা বলবেন না। আর যেহেতু গাড়িটা আমি ভাড়া করছি, আমি যদি কাউকে উঠাতে বলি, আপনি উঠাতে বাধ্য। কি আর করা, মেয়েটার কথাবার্তা শুরু থেকেই তো বেশ রহস্যময়। তার সাথে আর কোনো কথা না বাড়িয়ে উনি গাড়ি থামান, আর ওই ব্যাগ ডালার যে লকটা, উনি ড্রাইভিং সিটে বসে লকটা খুলে দেন। ব্যাগ ডালাটা একা একা উঁচু হয়ে যায়, ওইটা অটো একটা ডোর ছিল আর কি। তো ওই বৃদ্ধা মহিলা গাড়ির পেছনে উঠে বসে। একটার পর একটা ঘটনা ঘটেই চলছে। এই কনকনে শীতের রাত্রে ওই বৃদ্ধা মহিলা এই রাস্তার এখানে কি করে? কনকনে শীতেও যেন মনে হচ্ছে তারও কোনো ঠান্ডা লাগছে না। তো যাই হোক, ওই মহিলাটা উঠে বসে। মনে হচ্ছিল এই বৃদ্ধা মহিলা এই গাড়ির জন্যই ওখানে অপেক্ষা করছিল। পাশের সিটে বসা নিশি মেয়েটা বলল, গাড়ি চালান। এই যে বটগাছের কাছ থেকে এত দূর অবধি ওনারা আসছেন, বৃদ্ধাকে গাড়িতে উঠিয়েছেন, এর ভিতর কিন্তু পথে কোনো গাড়ির দেখা পান নাই। মনে হচ্ছিল পুরো রোডে একটাই গাড়ি, আর কিছুই নাই। আশেপাশে কোনো ঘর বাড়িও দেখতে পাচ্ছিলেন না। কোথায় আসলেন, কোথায় যাচ্ছেন, কিছুই বুঝতে পারছিলেন না। শুধু মনে হচ্ছিল এই বুঝি মনে হয় তাকে ধরবে। এত কিছু হয়ে যাচ্ছে, তাও উনি মেয়েটাকে বুঝতে দেন নাই। মনে হচ্ছে সবকিছুই স্বাভাবিক। তখন ওনার মনের মধ্যে একটাই অপেক্ষা, যে কখন ফজরের আজান দিবে। কিন্তু ফজরের আজান দিতে এখনো ঢের সময় বাকি, কারণ শীতকালে ফজরের আজান অনেক পরেই দেয়। তখন ঘড়িতে 2টোর কাছাকাছি বা 2টোর একটু বেশি বাজে হয়তোবা। ফজর আজান দিতে এখন অনেক দেরি, 3-4 ঘন্টা দেরি। জীবনে এত বড় রাত মনে হয় ওনার কখনো আসেনি। পিছনে বৃদ্ধা মহিলা বসে কার সাথে যেন কথা বলছে, কিন্তু পেছন দিকে তাকে উনি যে দেখবেন সে সাহস ওনার ছিল না। কিন্তু বারবার মনে হচ্ছিল পেছনে মনে হয় ভূমিকম্প হচ্ছে। চলন্ত অবস্থায় গাড়িটা কিন্তু হালকা দুলছিল। কি যে একটা অবস্থা, সেটা বলার মতো না। ওনার মনে হচ্ছিল দেহ থেকে যে কোনো সময় প্রাণটা বের হয়ে যাবে। উনি যে পাশের সিটে বসা মেয়েটিকে কিছু বলবেন সেই অবস্থাতেও ছিলেন না। বারবার মনে হচ্ছিল উনি যে কোনো সময় বেহুশ হয়ে যাবেন। চলন্ত অবস্থায় বেহুশ হয়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। আবার ওনার কাছে মনে হচ্ছিল এভাবে যাওয়ার থেকে দুর্ঘটনাই ভালো। এভাবে কত সময় চললো উনি ঠিক বলতে পারেন না আসলে। তো একটা জায়গায় এসে হঠাৎ করে ওই নিশি নামের মেয়েটা বলে ওঠে, ভাই আমরা চলে আসছি, আপনি গাড়ি থামান। তো উনিও গাড়ি থামান। তখন আর ওনার আসলে কোনো উল্টাপাল্টা কথা বলবেন, কোনো প্রশ্ন করবেন, এরকম কোনো মানসিকতা ছিল না। কথা বলার একটা শক্তি ফেরত পেয়েছেন, এটাই বেশি। জাস্ট খালি এতটুকু বলেছেন, আচ্ছা আমরা কোথায় আসলাম?
তখন মেয়েটি বলে ওঠে, এটা আমাদেরই গ্রাম, আপনার আর বাড়ি অবধি যাওয়া লাগবে না, আমরা এখানেই নামবো, লোকজন এসে এখান থেকে নিয়ে যাবে আমাদেরকে। তো উনিও মনে মনে ভাবলেন নিশ্চয়ই এখানে নামার পর এই জিনবুতগুলো ওনাকে ধরবে, কিন্তু না, ওনাকে অবাক করে দিয়ে মেয়েটা গুনে গুনে 10,000 টাকা ওনাকে দিল। 500 টাকার 20টা নোট ছিল, 20টা নোট 1 2 3 4 করতে করতে গুনে গুনে দিল। তার কাছে একটা ভ্যানিটি ব্যাগও ছিল, সেখান থেকে বের করে টাকাটা দিল। তখন মেয়েটি বলল যে ভাই আপনি আর সামনের দিকে যাবেন না, যেদিক দিয়ে আসছেন ওদিক দিয়ে চলে যান, লাশটা আমরাই নামিয়ে নিচ্ছি, খবরদার ভুলেও পেছন দিকে তাকাবেন না, এতে আপনারই মঙ্গল হবে। তাহের ভাইয়ের কিন্তু আর পেছন দিকে তাকানোর সাহস হয় নাই। 2-3 মিনিট সময় লাগলো, মনে হলো লাশ পিছন থেকে নামিয়েছে তারা। ওই মেয়েটার সাথে কারা ছিল, বৃদ্ধা কোথায় গেল, লাশটার কি অবস্থা হয়েছিল, লাশটার ভিতরে আসলে অ্যাকচুয়ালি কি ছিল, লাশ ছিল নাকি অন্য কিছু ছিল, লাশটা কি কেউ খেয়ে ফেলেছে, এসব কিছু ওনার আসলে দেখার কোনো আগ্রহই ছিল না। উনি সোজা তাকিয়ে আছেন। যখন ওই মেয়েটি বলল 2-3 মিনিট পর যে ভাই কাজ হয়ে গেছে, আপনি যেতে পারেন, উনি দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলেন। তখন মনে হলো অনেক ভারী কিছু গাড়ি থেকে নেমে গেছে, গাড়ির লোড অর্ধেক হয়ে গেছে। এরপর গাড়ি নিয়ে উনি যেতে যাবেন, হঠাৎ করে গাড়ির সামনে ওই নিশি নামের মেয়েটা চলে আসে। সে বলে, এ ভাই দাঁড়ান, আপনার সাথে কথা আছে। এরপর ওই যেই সাইডটাতে গাড়ির পাশে, মানে ড্রাইভিং সিটের পাশে জানালা, ওখানে এসে ওই নিশি নামের মেয়েটা এই তাহের মামাকে বলেন, আজকে যেটা হলো কাউকে কিছু বলবেন না, তাহলে কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। তবে আপনার সাথে আমার দেখা হবে, আপনাকে আমার ভালো লাগছে, আমি আপনার সাথে দেখা করতে আসবো, যান। গাড়ি ঘুরায় সোজা বাড়ির দিকে চলে যান। এরপরে নিশি নামের মেয়েটা কোথায় যেন চলে গেল। তার সাথে কি লাশ আছে কি নাই এই জিনিস দেখার কোনো আগ্রহ আসলে তাহের মামার ছিল না। তখন মনে হলো ওনার হাতে পায়ে ফুল এনার্জি উনি ফেরত পেয়েছেন। উনি তখন কোন জায়গায় আছেন আসলে বুঝতে পারছিলেন না। মোবাইলের দিকে তাকিয়ে দেখেন তখন 4:25 বাজে। এবার উনি গাড়ি ঘুরিয়ে জোরে দিলেন টান। 10 মিনিট চালানোর পর উনি রোডে গাড়ি দেখতে পেলেন। তখন মনে একটু সান্ত্বনা ফেরত পেলেন। তখন কি যে ভালো লাগছিল ওনার, আসলে উনি বলে বোঝাতে পারবেন না। কিছু দূর গাড়ি চালানোর পর একটা মোড় দেখতে পান, সেখানে কিছু দোকানপাট ছিল। ওখানকার নাইট গার্ডও 2 জনকে দেখতে পান। গাড়ি থামিয়ে তাদের কাছে বললেন, ভাই এটা কোন জায়গা? তখন তারা যেটা বললেন এটা শুনে তো তাহির মামা অবাক হয়ে যান। ওই লোক দুটো বললেন, আপনি যাবেন কোথায়? এটা হলো ফরিদপুরের মধুখালী। এ কথা শুনে উনি তো আকাশ থেকে বললেন যে খুলনা থেকে মাগুরার মোহাম্মদপুরে যাব, আমি কিভাবে ফরিদপুরের মধুখালী আসলাম এতটা পথ? নাইট গার্ড বললেন যে ভাই আপনার কি কোনো সমস্যা হয়েছে, পথটা ভুলে গেছেন নাকি? তো তাহির মামা তাদের কিছু বুঝতে দিলেন না। উনি বললেন যে ভাই আমি তো খুলনা যাব। তখন এই 2 জন তাহির মামার মুখ দেখে বুঝতে পারছেন যে কিছু একটা সমস্যা হয়েছে ওনার সাথে। তারা বললেন যে ভাই একটু পরে ফজরের আজান দেবে, চারদিকে পরিষ্কার হলে আপনি রওনা দিয়েন, গাড়ি থেকে নামেন, হাত মুখ ধোন, মসজিদে নামাজ পড়েন, পাশে মসজিদ আছে, চা নাস্তা খান, সারা রাতি এখানে দোকান টোকান খোলা থাকে। আসলেই তাহির মামার শরীরে একটা অস্বস্তি কাজ করছিল। উনি অ্যাম্বুলেন্স খুলে পেছনে যে দেখবেন কি অবস্থায় আছে, এটা উনি সাহস পাচ্ছিলেন না। তো যাই হোক, উনি গাড়ি থেকে নামেন। ওনার মাথাটাও খুব ঘুরছিল, কি হলো সারা রাত, মেয়েটি কি মানুষ ছিল, লাশটা কিসের, কেনই বা হোগলায় মোড়ানো ছিল, পথে বটগাছের ওখানে মেয়েটা কোথায় গিয়েছিল, গাড়ির উপরে কি পড়লো, গাড়ির পেছনে কারা ফিসফিস করছিল, ওই বৃদ্ধটা কেনই উঠল, এই নিশির সাথে বৃদ্ধা মহিলার কি সম্পর্ক, একসাথে নামলো। আর একটা ব্যাপার এই তাহির মামা খেয়াল করেছিলেন, গাড়ির সামনে যখন ওই বৃদ্ধাটা এসেছিলেন, গাড়ির যে আলো, এই আলোতে কিন্তু বৃদ্ধার একটা ছায়া পড়ার কথা, এই ছায়াটা কিন্তু পড়ে নাই। এটা উনি এক মুহূর্তের জন্য খেয়াল করেছিলেন। তো যাই হোক, এসব ভাবতে ভাবতে দূর থেকে আজানের শব্দ ভেসে আসে। তখন শরীরটাও হালকা হয়ে যায়। মনে হলো যে শরীরটা অনেক ভার হয়ে গিয়েছিল, এখন হালকা হয়েছে। এরপর শরীরটা আসলে ওইভাবে ভালো লাগছিল না। তারপরও বাড়িতে তো যেতে হবে। চারদিকে একটু পরিষ্কার হওয়ার পর এরপর উনি গাড়ি নিয়ে রওনা দিলেন খুলনার উদ্দেশ্যে। সকাল 11টা নাগাদ খুলনা উনি পৌঁছান। গাড়িটা গ্যারেজে রেখে কৌতূহলবশত তখন গাড়ির পেছনে দেখতে গেলেন। অ্যাম্বুলেন্সের পেছনে গিয়ে যেটা দেখতে পেলেন তাতে মারাত্মক ভয় পেয়ে গেলেন, সাথে অবাক হন। দেখা গেল যেখানে লাশটা শোয়ানো ছিল সেখানে রক্ত লেগে আছে, আশেপাশের বিভিন্ন জায়গায় রক্ত লেগে আছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো হোগলা দিয়ে লাশটা মোড়ানো ছিল, সেই
হোগলার কিছু অংশ সিটের পাশে পড়ে রয়েছে। উনি সেগুলো আসলে পরিষ্কার করার সাহসই পান নাই। তখনই অ্যাম্বুলেন্স নিয়ে অন্য আরেকটা জায়গায় যান, যারা ওয়াশ করে, গাড়ি ওয়াশ করে, তাদেরকে দিয়েই গাড়িটা ওয়াশ করান, সুন্দর করে পরিষ্কার করান। এরপর আবার গাড়িটা গ্যারেজে রেখে আসেন। এগুলা করতে করতে বেলা 2টো বেজে যায়। তারপর হেল্পারকে কল দিয়ে বলেন যে গাড়িটা কোথায় রাখা হয়েছে সেটা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ক্ষুধায় পেট শুকিয়ে গেছে, এত কিছু হয়ে গেল, এর ভিতর পানি ছাড়া কিছুই খেতে পারেন নাই। সবসময় মনে হচ্ছিল কোনো একটা মোহের মধ্যে উনি আছেন, নিজের উপর কোনো কন্ট্রোলই নাই। বাড়িতে যেতে যেতে বিকাল 5টা। বাড়িতে গিয়ে গোসল করে ঘুমিয়ে পড়লেন, কারণ গত রাতে ঘুম হয় নাই, সাথে শরীরটা খুবই ক্লান্ত। বাবা মা শুনতে চাইলো গতকাল রাতে কোথায় ছিলেন, বাড়িতে কেন উনি আসেন নাই, কেন তাদেরকে জানান নাই, ফোন কেন ধরেন নাই। উনি বলেন যে দূরে ট্রিপে গেছিলেন, তো ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে অদ্ভুত একটা স্বপ্ন দেখেন। গত রাতে নিশি নামে যেই মেয়েটির সাথে গাড়িতে একসাথে গিয়েছিলেন, তো এই মেয়েটিকে উনি দেখেছেন। ওই মেয়েটি স্বপ্নের ভিতর তাকে জিজ্ঞেস করে, কি খবর তাহের? আমি জানি তোমার অনেক কষ্ট হয়ে গেছে, তুমি শেষ রাতে বাইরের ওই বড়ই গাছটার ওখানে আসবা, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর হ্যাঁ, খবরদার, গতকাল থেকে যা ঘটেছে আর সামনে যা ঘটবে এসব কাউকে বলবা না, এসব বললে তোমার বড় ক্ষতি হয়ে যাবে। হঠাৎ উনি ঘুম থেকে উঠে পড়েন। ঘুম থেকে উঠে মোবাইলে দেখেন রাত 10টা বাজে। তো আপদ বিদায় হওয়ার পর সকালে দেখলেন যে 10টা বাজে। তো সকালে তো না, মানে উনি তো রাত্রেবেলায় ঘুম ভেঙেছে। তো উনি যখন ভাবলেন যে হয়তো বা বেঁচে গেছেন এই বিপদ থেকে, কিন্তু স্বপ্নের মধ্যে এটা কি দেখলেন? বিপদ কি বিদায় হয়েছে, নাকি বিপদ বাড়িতে হেঁটে হেঁটে চলে আসছে? উনি তখন ভাবেন যে কি দরকার ছিল রাতের বেলায় এত দূরে লাশ নিয়ে যাওয়ার। এখন কোনটা বিপদ আপদ হলে ওনার বাবা মায়ের কি হবে? উনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। এসব ভাবতে ভাবতে উনি আবার ঘুমিয়ে পড়েন। রাত তখন কয়টা উনি বলতে পারবেন না। হঠাৎ এক অদ্ভুত কণ্ঠের ডাকে ওনার ঘুম ভাঙে। মনে হচ্ছে খুব মায়াবী কণ্ঠে কেউ ওনাকে ডাকছে। ওনার মন চাচ্ছিল ছুটে বাইরে যাই। তো ওনার নিজের উপর আসলে ওই সময় ওনার কোনো কন্ট্রোলই ছিল না। বাইরে থেকে কেউ বলছে, তাহের বাইরে আসো, তোমার সাথে আমার কথা আছে। তো উনি ঘরের দরজা খুলে বাইরে গেলেন। ওনার বাবা মা ঘরে ছিল, কিন্তু তারা আসলে ওনার দরজা খোলা বা বাইরে যাওয়ার কোনো শব্দই পেলেন না। শব্দ পাওয়ার কিন্তু কথা, কিন্তু তারা সেই শব্দ কোনোভাবেই পেলেন না। উনি বাইরে যান, গিয়ে দেখেন বড়ই গাছের নিচে গতকাল রাত্রের সেই নিশি নামের মেয়েটা দাঁড়িয়ে আছে। কেন জানি তাহের মামা তাকে দেখে ভয় পাচ্ছিলেন না। নিশি তাহের মামাকে তার কাছে ডাকে, উনিও কাছে যান। তো নিশি তাহের মামাকে বলেন, তাহের, তোমার শরীর এখন ভালো, ঠিকঠাক আছো তো? তাহের মামা বলেন, হ্যাঁ ভালো, কিন্তু নিশি তুমি এখানে কিভাবে আসলে, তুমি আমার বাড়ি কিভাবে চিনলা? তখন নিশি বলল, তাহের, তোমাকে আমি কালকেই পরিচয় দিতে পারতাম, কিন্তু আমার পরিচয় দিলে তুমি ভয় পেতে, তাই আমি আজকে আসলাম। আমি তোমাদের মতো সাধারণ কোনো মানুষ না, আমি পড়ি। গতকাল আমি যে লাশটি একটা জায়গায় নিয়ে যাব, কিন্তু সেটা পারছিলাম না, কারণ লাশটি কোনো মানুষের মাধ্যমেই আমাকে নিতে হবে। তাই মানুষ সেজে তোমার সাথে কথা বলে লাশটি নিয়েছি। যদি লাশটি আমি নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, প্রতিমধ্যে আমাদেরই অনেক বিপদ হতো। লাশটি আমাদের অনেক প্রয়োজন ছিল, তাই আমরা যে কোনোভাবে লাশটি নিয়েছি। আর তোমাকে ধন্যবাদ যে তুমি লাশটি নিতে সহায়তা করেছ। এটা শুনে তাহের মামা তো ভয়ে কাঠ হয়ে যান। নিশি তাহের মামাকে বলেন যে, তাহের, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এখন থেকে প্রতি রাতে আমি তোমার সাথে দেখা করতে আসবো, কিন্তু যা কিছু হয়েছে বা হবে তুমি এটা কাউকে বলবা না, এটা সম্পূর্ণভাবে বলা নিষেধ। তাহের মামা মাথা নাড়ান, ঠিক আছে, উনি বলবেন না। এরপর তাহের মামা এবং নিশির মধ্যে অনেক সময় কথা হয়। একটা সময় নিশি বলে যে একটু পর আজান দেবে, তুমি যাও, কালকে আবার দেখা হবে। এটা বলে নিশি তাল গাছের দিকে হাঁটা ধরে। একটা সময় অন্ধকারে মিলিয়ে যায়। তো উনিও ঘরে চলে আসেন। ঘরে এসে শুয়ে শুনি ভাবতে থাকেন কি হচ্ছে ওনার সাথে, এই বিষয়টা কি উনি ওনার মা বাবাকে বলবেন? তখন আমার মন বলে, না, যেহেতু মেয়েটা নিষেধ করেছে, কিছুই বলবেন না, দেখি কি হয়। উনি যেন একটা মায়াজালে আটকে গেছেন বা মায়াজালে আটকে যাচ্ছেন। কি করবেন না কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ ফজরের আজান দেয়, উনি আবার ঘুমিয়ে পড়েন। পরদিন সকালবেলা 10টার সময় ঘুম থেকে ওঠেন। শরীরটা কিছুটা ব্যথা ব্যথা করছিল। ঘুম থেকে উঠে দেখা যায় ওনার হেল্পার 4বার কল দিয়েছে।
তো কল ব্যাক করেন। ওনার হেল্পারের নাম ছিল সাইদ। তো সাইদ বললেন যে ভাই আপনি কই, একটা ট্রিপ আছে, বিকাল 4টার সময় একটা লাশ নিয়ে মাগুরার মোহাম্মদপুর উপজেলায় যেতে হবে। লাশটা দুর্ঘটনায় মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে। যাত্রীর সাথে আসলে বা লাশটির সাথে আসলে কেউ নাই, ঠিকানা দেয়া আছে, আপনি কি যাবেন? একথা শুনে উনি যেন আকাশ থেকে পড়েন। সাইদকে কি উত্তর দিবেন বুঝতে পারছেন না। বিষয়টা এড়িয়ে গিয়ে সাইদকে বললেন যে সাইদ রে, আমার শরীরটা ভালো না, গায়ে জ্বর, আজকে কোথাও যাবো না। তো সাইদ বললেন ঠিক আছে ভাই, আমি মানা করে দিচ্ছি, অন্য কোনো অ্যাম্বুলেন্সে পাঠানোর ব্যবস্থা করে দিই। তো ফোনের লাইন কেটে দিয়ে উনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। এটা কিভাবে সম্ভব? একদিন আগে যেখানে লাশ নিয়ে গিয়ে এত বড় একটা বিপদ থেকে বাঁচলেন, সেখানেই কাকতালীয়ভাবে আবার যাওয়ার জন্য কেন ওনার কাছে অফার আসলো? এটা কি পরিকল্পিত, নাকি এর পেছনে রয়েছে কোনো রহস্য? কিছুই বুঝতে পারছিলেন না। না পারছিলেন কাউকে বলতে, না পারছিলেন সহ্য করতে। 2 দিনে উনি যেন মানসিক রোগী হয়ে গেছেন অনেকটা। সারাদিন বাড়িতেই থাকেন, কোথাও যান নাই। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাত তখন কয়টা জানেন না, ঠিক আগের মতোই সেই মায়াবী কণ্ঠের ডাকে ওনার ঘুম ভাঙে। উনি খাট থেকে ওঠেন, অন্ধকারে বাবা মায়ের খাটার দিকে তাকান। ওদিকে তাকিয়ে মনে হয় পৃথিবীর সকল ঘুম যেন ওনার বাবা মায়ের কাছে উপস্থিত হয়েছে। তো উনি বাইরে বের হন। বের হয়ে দেখেন নিচে সেই বড়ই গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর এই তাহের মামাকে তার কাছে ডাকছে। দুজনের মধ্যে ওই রাত্রে অনেক কথা হয়। এভাবে প্রায় রাত্রেই নিশি ওনাকে এসে ডাকতো, আর উনিও বাইরে বের হতেন। সারা রাত দুইজন কথা বলে শেষ রাতে আজানের আগে যে যার গন্তব্যে চলে যেত। নিশিও অন্ধকারে মিলে যেত, উনিও ঘরে এসে শুয়ে পড়তেন। এর মধ্যে নিশির সাথে ওনার বেশ একটা সখ্য ভাব গড়ে ওঠে। তাহের মামা যেন নিশিকে ছাড়া কিছুই বুঝতেন না। সারাদিন রাত শুধু তার কথাই ভাবতেন, কখন যেন নিশি এসে তাকে ডাক দেয় আর উনি বাইরে যাবেন। নিশিকে উনি নিজের মনের অজান্তেই ভালোবেসে ফেলেন। কিন্তু এতদিনে উনি বুঝতেই পারেননি যে উনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর কত বড় বিপদ উনি ডেকে আনছেন। উনি যখন অ্যাম্বুলেন্স নিয়ে কোথাও যেতেন, কেন জানি ওনার খুব অস্বস্তি লাগতো, মন বসতো না। বাসায় ফেরত যেতে হবে, কখন ওই নিশি ডাকবে, তার সামনে যেতে হবে, এইসব চিন্তা করতেন। তো এমন সময় একদিন ওনার হেল্পার সাইদ তাকে বলে যে ভাই কি হয়েছে আপনার, আগের মতো অ্যাম্বুলেন্স চালান না, যদি কোথাও যান ঠিক মতো মনও দিয়ে কাজ করেন না, আপনার আচরণ কেমন যেন হয়ে যাচ্ছে, এভাবে কি ভাই পেট চলবে? আপনার সাথে তো আমার পেটও জড়িত, আপনি না চালালে আমি টাকা পাবো কোথায়? কারণ গাড়ি না চললে আমাদের তো আর পেট চলবে না। আমি তো আপনার সাথে হেল্পারি করি, সেখান থেকে টুকটাক টাকা পাই। কারণ আপনি যদি গাড়ি না চালান তাহলে আমার চলবে কিভাবে ভাই? আমার দিকটা একটু বিবেচনা করবেন। তখন আবার এই তাহের মামা সাইদকে বলে, আরে ধরবো, আমার কিছু হয় নাই, আর কি হবে, আমি তো ঠিকই আছি। তো যাই হোক, ওই দিন রুগী নামিয়ে দিয়ে উনি বাড়িতে ফেরত আসেন। ফিরতে ফিরতে রাত 8টার মতো বেজে যায়। তো খুলনা থেকে ওনার বাড়ির দূরত্ব 1 ঘন্টা 20 মিনিট বাসে করে আসলে। তো ওই দিন বাড়ি এসে রাত্রে ঘুমিয়ে পড়েন। ওই রাত্রেও নিশির সেই মায়াবী ডাকে ওনার ঘুম ভেঙে যায়। উনি উঠে বাইরে যান। তো নিশি ওনাকে বলে যে আজকে তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি। এই বলে নিশি তার হাত থেকে একটা আংটি বের করে দেয় তাহের মামাকে। আংটিটা ছিল খুবই সাদামাটা, কেউ দেখলে সন্দেহ করার মতো না। তো আংটিটা হাতে পরার সাথে সাথে মনে হলো শরীরে বিদ্যুতের একটা শক লাগলো। এরপর নিশি এই তাহের মামাকে বলে যে তাহের, কখন এটা হাত থেকে খুলবা না, আর এই আংটির বিষয়ে কেউ জানতে চাইলে বলবো তুমি এটা কিনছো, কেউ যেন সন্দেহ না করে। এটা সবসময় তোমার সাথে রাখবা, তাহলে তোমার কোনো বিপদ আপদ হবে না। এটা তোমার জন্য আমার তরফ থেকে ভালোবাসার উপহার। এ কথা শুনে তো তাহের মামা বেজায় খুশি। তো যাই হোক, ওই সময় নিশি বলে যে আজকে যাই, আজকে আমার কাজ আছে, পরে দেখা হবে। ওই দিন আর খুব বেশি কথা বলে না। ওই দিন নিশি ওই তাল গাছের দিকে চলে যায়। তো ওনার চোখ, মানে এই তাহের মামার চোখ যত দূর যায়, ওই সময় রাতের বেলা দেখা গেল ওই দূরের তাল গাছে যেতে যেতে একটা সময় নিশি অন্ধকারে মিলিয়ে যায়। তবে একটা বিষয় উনি খেয়াল করেন, দূরের ওই তাল গাছের পাশে মনে হচ্ছে অনেকগুলো জোড়া লাল চোখ মিটমিট করছে, মানে চোখের পলক ফেলছে, এতটুকু মনে হয়েছে। এটা দেখে ভয়ে এক দৌড়ে উনি ঘরে ঢুকে যান। এভাবে টোটাল 35 দিন কেটে যায়। একদিন রাত্রে, ঠিক তখন রাত কয়টা বাজে মনে নাই, বেশ অনেক গভীর রাতই হবে, সেই মায়াবী ডাকে আবার উনি বাইরে বের হয়ে যান। উনি যখন নিশির সাথে কথা বলছিলেন, তখন পাশের বাড়িতে থাকা এই তাহের মামার এক চাচি খেয়াল করেন যে উনি বড়ই গাছের গোড়ায় কিসের সাথে যেন কথা বলছেন। উনি আবার চুপি চুপি
তাহের মামাকে ফলো করেছেন। তখন অবশ্য ওই চাচি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলেন। তো চাচি আবার তুলা রাশি হওয়ায় ছোটবেলা থেকেই প্যারানরমাল বিষয়গুলো বুঝতে পারতেন। ওনার বুঝতে খুব একটা সমস্যা হয় নাই যে তাহের মামা কোনো একটা বিপদে পড়েছেন। পরদিন সকাল থেকে তাহের মামার শরীরটা হঠাৎ করে মারাত্মক রকমের খারাপ হয়ে যায়। ডাক্তার দেখানো হয়, ওষুধ খাওয়া হয়, কিছুটা ঠিক হয়ে যান, শরীরটা আবার খারাপ হয়ে যায়। এভাবে কেটে যায় আরো 5-6 দিন। এই 5-6 দিনে শরীর অনেক দুর্বল, অসুস্থ হয়ে যায়। এর ভিতরে অবশ্য নিশি আর ওনার সাথে দেখা করতে আসেন নাই। 5-6 দিন পর মনে আছে ওনার, সেই দিন ছিল মঙ্গলবার, গভীর রাত্রে সেই মায়াবী কণ্ঠের ডাক। উনি ঘুম থেকে উঠে বাইরে বের হন। সেদিন দেখা গেল নিশি কিছুটা বিমর্ষ হয়ে তাকিয়ে আছে। তো উনি বললেন, কি হয়েছে নিশি? তখন নিশি বলল যে, তোমার কাছে মনে হয় আর বেশি দিন আসতে পারবো না তাহের, কারণ তোমার পরিবারে কেউ জেনে গেছে যে আমি তোমার কাছে আসি। যাই হোক, তুমি আংটিটা কাউকে দিবা না, ওটা তোমার কাছেই রাখবা। দরকার হলে আমি তোমার কাছ থেকে এটা চেয়ে নেব, তাও তুমি এটা কাউকে দিও না। আজকে আসি, তোমার কাছে আর বেশিক্ষণ থাকার মতো সময় সুযোগ আমার নাই। এই বলে নিশি চলে যায়। ওদিকে চাচি গত কয়েকদিন যে রাতের বেলায় ওনাকে পাহারা দেয়, এটা কিন্তু আবার তাহের মামা জানতেন না। এই দিনও চাচি আগের দিনের মতোই বড়ই গাছের গোড়ায় ওনাকে আসতে দেখে ফেলে। তো চাচি ওনাকে আগের দিন দেখেছে, এই কয়েকদিন রাত্রে ওনাকে চোখে চোখে রেখেছে, এবং ওই রাত্রেও নিশির সাথে তাহের মামাকে কথা বলতে দেখেছে। এটা অবশ্য উনি পরে জানতে পেরেছেন। ওই রাত্রে তো তাহের মামা ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালবেলা উনি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছেন। উনি যেন বিছানা থেকে উঠতেই পারছেন না, শরীরটা এত দুর্বল, মনে হচ্ছে উনি রক্ত শূন্যতায় ভুগছেন। শরীরটা দুর্বল হয়ে গেছে, শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে। তাহের মামার মা, বাবা আর ওই চাচি ওনাকে ঘুম থেকে উঠতে দেখেই ওনার কাছে এগিয়ে আসেন। তাদেরকে দেখে মনে হলো তাহের মামার ঘুম থেকে ওঠার অপেক্ষায় তারা ছিলেন। ওই চাচি তাহের মামাকে বলেন, কিরে তাহের, এই রাত্রে তুই বাইরে গিয়ে কার সাথে কথা বলিস? ওনার মা বাবাও একই প্রশ্ন করে তাহের মামাকে, এই বাইরে কার সাথে কথা বলিস? উনি নাকি কি আবল তাবল রাতের বেলা গিয়ে কার সাথে কি কথা বলেন, এইগুলো চাচি বলছে। তাহের মামা চিন্তা করেন, আরে এই কথা তো বলা নিষেধ। এই জন্য উনি বলেন, আরে রাতের বেলা আমি বাইরে যাবো কেন, কার সাথে কথা বলবো, কি কথা বলবো, তোমরা ভুল দেখছো। আর এত রাতেও এই বড়ই গাছের নিচে কার সাথে আমি কথা বলবো? এদিকে সবাই মিলে অনেক চাপাচাপি করছে, উনি তো কিছুতেই বিষয়টা স্বীকার করে না। উল্টো বলছে, দূর, বাদ দাও তো, দূর, বাদ দাও, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। উনি এড়িয়ে যাচ্ছেন। তখন ওই চাচি বলে, হ্যাঁ রে তাহের, হাতের আংটিটা কিসের? এটা কি কেউ দিছে নাকি কিনছিস? তো তাহের বলেন, কে দিবে, আমি খুলনা থেকে কিনছি। তখন চাচি বুঝতে পারেন যে কিছু একটা লুকাচ্ছেন। তো চাচি বলছেন যে, বাপরে, কিছু হইলে আমাকে বল, যদি কিছু হয়ে যায় আর কিচ্ছু কিন্তু আমাদের কিছু করার থাকবে না। তো তাহের মামার বাবা মা ওই কথা বলে যে, বাবারে বল বল, কিছু গোপন করিস না, বল, এখনো হয়তো বা কিছু করার সুযোগ আছে, বল। এদিকে তাহের মামার শরীরটাও দিন দিন আরো খারাপ হতে থাকে। উনি খাওয়া দাওয়া করতে পারতেন না, হাঁটাচলা করতে পারতেন না। একটা পর্যায়ে এমন হয়ে গেল যে উনি ওনার জরুরত সারার জন্য ওয়াশরুমে যেতে পারছেন না, শরীর এত দুর্বল হয়ে গেছে। তো যেদিন নিশির সাথে ওনার দেখা হয়েছে তারপর থেকে কেটে যায়, মানে ওই অ্যাম্বুলেন্সের ওই ঘটনার থেকে 53 দিন কেটে গেছে। এখন উনি অ্যাম্বুলেন্স চালানো বাদও দিয়ে দিয়েছেন, শরীরটা ভালো না, গাড়ি চালাতে পারেন না। মনের মধ্যে সবসময় একটা মোহ কাজ করতো, কখন সে নিশি আসবে, তার সাথে কথা বলবো। মূলত সবসময় এই তাহের মামা কারোর নির্দেশে চলছেন, নিজের শরীরের উপর ওনার কোনো নিয়ন্ত্রণ নাই। ওনার শরীরের অবস্থা একটা পর্যায়ে এতটাই খারাপ হয়ে যায় যে উনি পানি ছাড়া আর কিছুই খেতে পারছেন না, বিছানা থেকে উঠতে পারেন না। ওনার হাড়ের সাথে চামড়া লেগে গেছে, এমন একটা অবস্থা। ওনার শরীর দেখলে মনে হবে না যে শরীরে কোনো রক্ত আছে। শরীরটা এতটাই সাদা হয়ে গিয়েছিল। একমাত্র সন্তানের করুণ পরিণতি দেখে কোনো মা বাবাই সহ্য করতে পারবেন, এটাই স্বাভাবিক। ওনার চাচি এর ভেতরে কয়েকবার এসে ওনার কাছে কিন্তু জানতে চেয়েছে যে আমি কি লুকাচ্ছি, অর্থাৎ তাহের মামা কি লুকাচ্ছেন, কিন্তু বরাবরই বিষয়টা তাহের মামা এড়িয়ে যেতেন। তাহের মামার আয়নার সামনে নিজের চেহারা দেখে মনে হতো যে উনি জীবন্ত একটা কঙ্কাল। কেন এমনটা হচ্ছে? তাহের মামার মা সারাদিন ওনার কাছে বসে থাকতেন আর কান্নাকাটি করতেন। তো ওনাকে যে কবিরাজের কাছে নিয়ে যাবেন সেই অবস্থাও নাই। কবিরাজের কাছ থেকে তেল পড়া পানি পড়া এনে দিয়েছে, তাতে কোনো কাজ হয়নি। সকলে ধরে নিয়েছিলেন তাহের মামা আর বেশি দিন বাঁচবেন না।
কারণ ওই চাচি বলে দিয়েছিলেন যে ডাক্তারের কাছে নিয়ে লাভ নাই, ওর সমস্যা অন্য। এতদিন ধরে যে এত কিছু হয়ে যাচ্ছে, তাহের মামার সাথে কোনো খারাপ কোনো কিছু লেগেছে কিনা বা খারাপ কোনো কিছুর কারণে এরকম হচ্ছে কিনা উনি কিন্তু এই বিষয়টা বুঝতে পারছেন না। ডাক্তার যে দেখান নাই তা না, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খেয়েছেন, কিন্তু এই সমস্যার সমাধান হয় না, ডাক্তারও রোগ ধরতে পারেন না। তো একদিন তাহের মামার মা আর ওই চাচি কাছে এসে দুজন মিলে কান্নাকাটি শুরু করেছে যে বাবারে আমরা তোকে হারাতে চাই না। এই বলে তাহের মামার মা খুব কান্নাকাটি করছে, আর তাহের মামার মা বলছে যে তুই কিছু লুকাচ্ছিস রে বাবা, আমাদেরকে খুলে বল, এখনো সময় আছে, খুলে বল, আমরা কিছু করতে পারি কিনা দেখি। ওই দিন তাহের মামা আর মায়ের কান্না, চাচির কান্না সহ্য করতে পারেন নাই। প্রথম থেকে আজ অবধি যা যা হয়েছে সবকিছু খুলে বলেন। এটা শুনে তাহের মামার মা আর চাচির চক্ষু তো চরক গাছ হয়ে যায়। চাচি বলে, সর্বনাশ, তুই এসব কি করছিস? তুই এসব কেন এতদিন আমাদের কাছ থেকে লুকাইছিস? আমি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হইছি, পুকুরে পানি আনতে গিয়ে ফেরার পথে তোর বাড়ির দিকে তাকাইছি, দূর থেকে আমার কেমন যেন মনে হয়েছে তোদের বাড়িতে খারাপ কোনো কিছু একটা উপস্থিতি আছে। আমার তো তুলা রাশি, তাই অস্বাভাবিক কোনো কিছু আমি বুঝতে পারি, আর এটা যে খারাপ কিছু সেটা আমি বুঝতে পারছি, এটা মোটেও ভালো কিছু না। আর আমার ভয় ডর ওরকম কিছু নাই। আমি তোদের বাড়ির দিকে হেঁটে এসে দেখি তুই বড়ই গাছের নিচে কার সাথে যেন কথা বলছিস, সামনে ফাঁকা, কিছুই নেই। তো আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে দেখছি, তোকে ডাকতেই নেই। ফজরের আজানের আগে তুই আবার ঘরে চলে গেলি। পরদিন সকালবেলা আমি তোকে বা তোর পরিবারকে কিছু বলি নাই, কারণ বিষয়টা আমি আসলে বুঝতে চাচ্ছিলাম। পরের 5-6 দিন গভীর রাত্রে আমি বের হয়ে তোদের বাড়িতে আসতাম, কিন্তু কিছু চোখে পড়েনি। 5-6 দিন পর আবার তোকে সেই বড়ই গাছের নিচে অদৃশ্য কোনো শক্তির সাথে কথা বলতে দেখি। তখন আমি নিশ্চিত হই যে তোর সাথে কোনো কিছুর উপস্থিতি রয়েছে, আর সেটা ভালো কিছু না, এটা আমি বুঝছি। ওই রাত্রেও তোকে আমি ডাক দেই নাই। পরদিন সকাল আমি বিষয়টা তোর মাকে বলি, তারপর তোর মা আর আমি মিলে তোর কাছে জানতে চাই, তুই অস্বীকার করিস। সেদিনও যদি আমাদেরকে বিষয়টা জানাতি তাহলে এত কিছু হতো না, কিছু একটা করা যেত। কিন্তু আজ তোর শরীরের যে অবস্থা, তোকে নিয়ে ভালো কবিরাজের কাছে যাবো সেই অবস্থাও নাই। তাও তুই চিন্তা করিস না, আল্লাহ ভরসা, আমি দেখতেছি কি করা যায়, আর তোর হাতের আংটিটা দে। তখন এই আংটিটা তাহের মামা খুলে চাচির হাতে দেন। চাচি সেটাকে নিয়ে একটা ছোট কাচের বোতলের ভিতরে কিছু শুকনো মরিচের গুঁড়া আর সরিষা মিক্স করে ওর মধ্যে ওই আংটিটা রাখেন। চাচি বিভিন্ন জায়গায় ভালো কবিরাজের সন্ধান করতে থাকেন, কিন্তু সবাই এই বিষয়টা বিস্তারিত জানার পর না করে দেয়। আর যারা ভালো আলেম ছিলেন, তারাও বয়স্ক, তারা এত দূর আসতে পারবেন না। আর তাহের মামার শরীরের যে অবস্থা, তাতে করে ওই আলেমের বাড়িতে নেওয়ার মতো অবস্থা তার ছিল না। তাই তাদের কাছ থেকে তেল পড়া, পানি পড়া এইগুলো নিয়ে আসা হতো। অল্প কিছু সময় ভালো থাকেন, আবার শরীর খারাপ লাগে, এরকম চলছে। এদিকে তাহের মামার চাচি আর ওনার মা পাগলের মতো এক কবিরাজ থেকে অন্য কবিরাজ, এক আলেম থেকে আর এক আলেম দৌড়াদৌড়ি করছেন, কিন্তু কোনো সুরাহা করতে পারছেন না। এদিকে তাহের মামার অবস্থা আরো খারাপ হয়ে যায়, প্রাণ যায় যায় অবস্থা। একদিন তাহের মামার মা সকাল 11টার দিকে ওনার পাশে বসে কান্না করছিল। তখন ওনার মা বলছিল যে তোকে কি আপনার বাঁচাতে পারবো না, তোর এই অবস্থা তার সহ্য করতে পারছি না। তখন বাইরে থেকে একটা পুরুষ কণ্ঠে কেউ বলে, হ্যাঁ রে, বাড়িতে কেউ আসিস? তখন তাহের মামার মা বলেন যে কে? তখন পুরুষ কণ্ঠে বাইরে থেকে বলে যে মা, আমি একজন ভিক্ষুক, বাইরে আয়। তো তাহের মামার মা চোখ মুছতে মুছতে বাইরে গিয়ে বলেন, কি হয়েছে চাচা? ভিক্ষুক বলে, মা কটা খেতে দিবি, খুব খিদা পেয়েছে। তাহের মামার মা বলেন যে চাচা, আমার ছেলে তো খেতে পারে না, সেই কষ্টে আমিও ঠিক মতো রান্নাবাড়া করি না, সকাল থেকে তো কিছুই রান্না করে নাই, রান্না করানোর সুযোগও হয় নাই, আপনাকে কি দিব, খাবার তো কিছু নাই, চাল দিব? তখন ভিক্ষুক বলেন, তোর ছেলের কি হয়েছে? তখন আমার মা বলে, সে তো অনেক কাহিনী, আমার ছেলেটার শরীরের দিকে তাকানো যায় না, এই অবস্থা কি কোনো মা সহ্য করতে পারে বলেন চাচা? তখন ভিক্ষুক বলে, তোর ছেলেকে আমি একটু দেখবো। তখন তাহের মামার মা ভিক্ষুককে বলেন যে ওকে তো বাইরে নিয়ে আসা সম্ভব না, আসেন আপনি ভেতরে আসেন। তখন ভিক্ষুককে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। ভিক্ষুক তার দিকে এক নজরে 2 মিনিটে তাকিয়ে থাকেন। তারপর তাহের মামার মাকে বলেন যে অনেক দেরি হয়ে গেছে রে মা, আচ্ছা তাও আমি চেষ্টা করে দেখি, উপরওয়ালা চাইলে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। তুই সরিষার তেল, চুলার নিচে যে পোড়া মাটি রয়েছে, এই পোড়া মাটি, 5টা লেবু আর 2টো শিং মাছ জোগাড় করে রাখিস, আমি আগামীকাল ঠিক রাত 12টায় আসবো ইনশাল্লাহ। অবাক করা বিষয় হলো, এই তাহের মামারা নিজেরাই খুব দরিদ্র ঘরের, ওনার বাবা কৃষক, ওনাদের বাড়িতে আসলে নর্মালি ভিক্ষুক আসে না বললেই চলে, কিন্তু উনি কিভাবে আসলেন? তো যাই হোক,
ওনার মা আর ওনার চাচি দুজন যখন জানলেন যে এরকম একজন ভিক্ষুক এগুলো বলছেন, তখন ভিক্ষুক কি কি জোগাড় করতে বলছে সেগুলো ওনারা জোগাড় করে ফেলেন। পরদিন রাতে সকলেই ওই ভিক্ষুকের জন্য অপেক্ষা করতে থাকেন। সত্যি রাত 12টার কিছু সময় আগে ভিক্ষুক ওনাদের বাড়ি এসে হাজির হন। ভিক্ষুককে দেখে স্বাভাবিক একজন ভিক্ষুকের মতোই মনে হচ্ছিল, ওরকম সুফি সাধক এরকম কিছু না, স্বাভাবিক একজন ভিক্ষুকের মতোই মনে হচ্ছিল। তো ভিক্ষুক এসে ওনার মা বাবা আর চাচিকে যেটা বলেন সেটা শুনে তো সবাই অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। ভিক্ষুক বলেন যে এই যে নিশি নামের যে মেয়েটা দেখা দেয় পরী রূপে, এটা মোটেও কোনো পরী না, এক মহিলার রূপ ধরে আসে। সে ভয়ঙ্কর আর বিষাক্ত একটা শক্তিশালী জিন, এর শরীরে মারাত্মক বিষ রয়েছে, আর এর নাম হচ্ছে দিলান। এরা মানুষের মাংস এবং রক্ত খেতে খুবই পছন্দ করে। এই নিশি খুলনা মেডিকেল থেকে যে লাশটি অ্যাম্বুলেন্সে উঠিয়েছিল, আসলে ওটা কোনো লাশই ছিল না, ওটা ছিল একটা মায়াজাল। এই মায়াজাল সৃষ্টি করে তাহেরের মন নরম করে তাকে নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হয়। পথে ওই জিনের মানে এই নিশির শাগরেদরা বিভিন্নভাবে তাহেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, যাতে তাহের বুঝতে না পারে যে লাশের সাথে কিছু হচ্ছে। কিন্তু কি হচ্ছে এটা একটা রহস্য ছিল। আসলে তাহেরকে একটা শিকার বানাতে চেয়েছিল তারা, এমনভাবে শিকার বানাতে চেয়েছে যাতে করে নিশির প্রতি তাহের আকৃষ্ট হয়। তবে তারা তাহেরকে সরাসরি সেটা বুঝতে দিচ্ছিল না। এর মধ্যে ওই বট গাছের ওখানে কয়েকটা রক্ত চোষা জিন ছিল, ওরা মূলত অপেক্ষা ছিল তাহেরের রক্ত চুষে মেরে ফেলতে, কিন্তু নিশি সেটা বাধা দিয়েছিল। নিশির উদ্দেশ্য ছিল তাহেরের রক্ত আস্তে আস্তে তারা শুষে নেবে। যদি কোনো মানুষ নিজেই তার রক্ত জিনদের পান করার সুযোগ দেয়, তাহলে তারা নাকি 6 থেকে 7 গুণ বেশি শক্তিশালী হতে পারে। তাই মায়াজাল সৃষ্টি করে এক মেয়ের রূপ ধরে মিষ্টি মিষ্টি কথা বলে তাহেরকে একটি আংটি পরাতে সক্ষম হয়, আর এই আংটির মাধ্যমেই তারা তাহেরের রক্ত পান করত। নিশি যে একা পান করত তা না, নিশির যত শাগরেদরা ছিল সবাই পান করত, সবাই এই রক্তের ভাগ পেত। অল্প অল্প করে রক্ত কমতে কমতে শুকিয়ে একসময় তাহের মারা যাবে। আর তাহেরের উপর এই জিনদের প্রভাব প্রতীয়মান থাকায় তাহের কখনোই সুস্থ স্বাভাবিক হতে পারবে না। এসব কথা শুনে তো তাহের মামার মা বাবা চাচির তো অবস্থা খারাপ। তখন তাহের মামার মা ভিক্ষুককে বলেন, চাচা আমার ছেলেকে আল্লাহ চান তো সুস্থ করে দেন, আমি আমার সন্তানের এই পরিণতি চোখে দেখতে পারছি না। তখন ভিক্ষুক তাহের মামার মাকে বলেন যে মারে চিন্তা করিস না, সুস্থ করার মালিক ওপরওয়ালা। আমি কোনো না কোনো মাধ্যমে খবর পাইছি, কোন মাধ্যমে খবর পাইছি আমি সেটা বলবো না, আমি শুধু তোর ছেলের চিকিৎসা করার জন্যই আসছি, আর আমি আমার মতো করে চেষ্টা করব। তবে একটা অনুরোধ, আমি চলে যাওয়ার পর আমাকে খোঁজ নেওয়ার চেষ্টা করবি না, আমি কোনো জিন না, আমি মানুষ। তবে আমি কোন মাধ্যমে খবর পাইছি দোহাই তোদের সেটা বলবি না। তো যাই হোক, তোরা তাহেরকে একটা উঠানে একটা পাটিতে শুইয়ে দিবি, তবে কোনো বালিশ দিবি না, আর তোরা ঘরে গিয়ে দরজা লাগাই দে, আমি যত সময় না বলবো যাই হয়ে যাক তোরা দরজা খুলবি না। এটা শুনে তাহের মামার মা আরো বেশি ভয় পান। উনি চিন্তা করেন আবার এই ভিক্ষুকের বেশে নিশি এলো না তো, আমার ছেলেকে একদম খেয়েই ফেলবে। কিন্তু যাই হোক, এই চাচি উনি বললেন যে না রে, এই যে লোকটা এটা কোনো জিন না, আবার উনি যদি খারাপ হতো আমার তো তুলার আসে আমি বুঝতে পারতাম, উনি ভালো, ভয়ের কিছু নাই, চল আমরা ঘরে চলে যাই। তো যাই হোক, ওনারা ঘরে চলে যান। তাহের মামাকে ধরে ধরে উঠানের মাঝখানে একটি পাটিতে শুইয়ে দেওয়া হয় বালিশ ছাড়া। এরপর সকলেই তো ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেন। চারদিকে শুনশান নীরবতা। তাহের মামার 2-3 মিনিটের মধ্যে ঘুম চলে আসে। এরপর ওনার কিছু মনে নাই, বাকিটা ওনার মায়ের মুখ থেকে শুনেছেন। ওনার মা বলেছেন যে তাহের মামাকে উঠোনে রেখে ওনারা ঘরে অপেক্ষা করছেন। বাইরে কোনো সাউন্ড শোনা যাচ্ছিল না, একদম নীরব। 2 ঘন্টা পরে বাইরে থেকে ডাক আসে। তখন ওরা দরজা খুলে বাইরে বের হয়ে দেখেন যে তাহের মামা ঘুমিয়ে আছেন। তখন ওনারা ভিক্ষুককে বলেন যে চাচা এখন কি অবস্থা? তো চাচা মুচকি হেসে বলেন যে তোর ছেলে এখন অভিশাপ মুক্ত, আলহামদুলিল্লাহ, ও এখন সুস্থ। কি করেছে কিভাবে করেছে এসব জানতে চাইবি না, বিপদ কেটে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় কর। কাল থেকে ও খাওয়া দাওয়া করতে পারবে, হাঁটতে পারবে, তবে স্বাভাবিক হতে মাস 2-3 সময় লাগবে। আর কালকে কিছু গরিব মানুষকে খাইয়ে দিবি সাধ্য অনুযায়ী। আর তোর সন্তানকে এখন গরম পানিতে গোসল করিয়ে নিয়ে ঘরে ঢোকা। কালকে সকালে ও বমি করবে, বমির সাথে কিছুটা রক্তও বের হতে পারে, তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই।
এরপরই ও স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারবে ইনশাল্লাহ। আমি এখন যাই। তো ওই ভিক্ষুক চাচাকে ওনার পরিবার থেকে কিছু দিতে চাইলে উনি বলেন যে তোর ছেলে সুস্থ হয়েছে, আমি যেই উদ্দেশ্যে আসছিলাম আল্লাহ আমাকে পাঠাইছে, আলহামদুলিল্লাহ সেটা সফল হয়েছে, আমি কোনো বিনিময় নেই না, ভালো থাকিস আর আমার খোঁজ করিস না, আবারও বলছি। এই বলে ভিক্ষুক ওই রাত্রেই চলে যান। কোথায় চলে গেছেন এটা জানা যায় না। পরে তাহের মামাকে গরম পানিতে গোসল করে ঘরে নেওয়া হয়। ওনার মনে হচ্ছিল উনি আস্তে আস্তে ওনার শরীর এনার্জি ফেরত পাচ্ছেন, শরীরটা পাতলা লাগছিল, মনে হচ্ছিল মাথার উপর থেকে ভারী কিছু নেমে গেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই ওনার বমি হয়, কিছুটা রক্ত বের হয়। উনি তো কিছুই খেতে পারতেন না, তাহলে বমি হলো কিভাবে? মানুষ কিছু খেলেই তো বমি আসে। মনে হচ্ছিল ওনার পেটের ভিতরে অনেক খাবার টাবার ছিল, এরকম কিছু মনে হচ্ছিল আর কি। তো যাই হোক, এরপর থেকে উনি একটু একটু খেতে পারেন, দিন দিন উনি সুস্থ হতে লাগেন। 2 থেকে 3 মাসের মধ্যে আবার উনি আল্লাহর রহমতে সুস্থ স্বাভাবিক হয়ে যান। তো ওই ভিক্ষুক কে ছিলেন, মানুষ নাকি জিন ছিলেন, কিভাবে সুস্থ করলেন, সব কিছু অজানা রয়ে গেল। তবে ওই ভিক্ষুক যে মানুষ ছিলেন এটা উনি বলে গিয়েছেন। তো যাই হোক, এসব রহস্য হয়তোবা আর কখনো জানা হবে না। তাহের মামা সুস্থ স্বাভাবিক হয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছেন, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? উনি এরপর আর অ্যাম্বুলেন্স চালান নাই। সুস্থ হওয়ার পর উনি 6 বছর বাস চালিয়েছেন। ড্রাইভিং পেশার ওনার ফেরার ইচ্ছা ছিল না, কিন্তু পেটার দায়ে ওই পেশাটাকে বেছে নিতে হয়েছে, কারণ উনি অন্য কোনো কাজ পারতেন না। এরপর আবার উনি বাস চালানো ছেড়ে দিয়েছেন, ট্রাক চালান। ট্রাক চালাতে গিয়েও ওনার সাথে ভয়ের ঘটনা ঘটেছিল। তো তাহের মামা জানিয়েছেন যে পরবর্তীতে উনি সেই ঘটনা শেয়ার করবেন। তো এটাই ছিল তাহের মামার ঘটনা। প্রিয় লিসেনার্স, ওই আংটির বিষয়ে কি হয়েছিল এই বিষয়ে অবশ্য মাশফিক ভাই কিছু জানান নাই, যে ওই আংটিটার পরবর্তীতে কি হয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন যে এই ঘটনার যখন শুরু হয়, তারপর যখন নিশি নামের সেই মেয়েটার আবির্ভাব হয়, আমরা তো সকলে চিন্তা করেছিলাম যে তাহের মামা নিশ্চয়ই কোনো পরীর প্রেমে পড়ে গেছেন, এটা নিশ্চয়ই কোনো পরী, এটা সেটা কত কথা, হয়তোবা তার দেশে নিয়ে যাবেন। আসলে এটা যে কোনো পরী ছিল না, এটা ছিল ভয়ঙ্কর এক পিশাচ, বিষাক্ত রক্তচোষা এক পিশাচ, যার নাম হচ্ছে দিলান। এই জিনিসটা এমন এক কলা কৌশল অবলম্বন করছে তাহের মামাকে ঘিরে যে তাহের মামার প্রাণ তো চলেই যেত। এইখানে একটা কথা প্রিয় লিসেনার, সেটা হলো আমরা বিভিন্ন ঘটনায় দেখতে পারি যে বিভিন্ন প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে এরকম কিছু ভিক্ষুকের আবির্ভাব ঘটে। এনারা আসলে কারা? বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই, শুনতে পাই, আর এটার প্রমাণও পাই। আমি যতটুকু সম্ভব তথ্য নেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে অনেক সময় অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরা বিভিন্ন জায়গায় থাকেন, তাদের কাছে বিভিন্ন জিনেরা খবর পাঠায় যে ওরকম একজন ব্যক্তি খুব অসুস্থ অবস্থায় আছেন, হুজুর আপনি ওখানে যেতে পারেন, আপনি চাইলে এটা সুস্থ করতে পারেন, আল্লাহ চান তো আপনি গিয়ে ওই রোগীটার একটু চিকিৎসা করে দেন। তখন এই ধরনের ফকিরদের আবির্ভাব ঘটে, ওনারা আবার চলেও যান। আবার কখনো কখনো এমন হয় জিনেরাও ফকিরের রূপ ধরে আসতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের ঘটনাই ঘটে। এটা আল্লাহ তাআলার তরফ থেকেই একটা রহমত বলতে হবে যে ওনাদের কাছে কোনো না কোনোভাবে খবর পৌঁছান। ওনারা আধ্যাত্মিকভাবেই জানেন, আল্লাহ তাআলা তাদেরকে কাশফের মাধ্যমে জানান অথবা জিনদের মাধ্যমে জানান, যেভাবেই হোক ওরা জানতে পারেন, আসেন। সবার ভাগ্যে যে এটা থাকে তা কিন্তু না, অনেকেই কিন্তু এই ভাগ্য ছাড়াই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই জিনেদের খপ্পরে পড়ে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের দুষ্টু জিনেদের হাত থেকে। অ্যাম্বুলেন্সের একটি ঘটনা যে কোন দিকে মোড় নিল, এটা সত্যি আমাকে অবাক করেছে। তা আলহামদুলিল্লাহ তাহের মামা উনি নিজেও আফনান দ্য হরর ওয়ার্ল্ডের এই ঘটনাটা, মানে ওনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা উনি শুনবেন। উনি বলেছিলেন যে ঘটনাটা যদি সকলের কাছে ভালো লাগে তো ওনার ট্রাক ড্রাইভিং জীবনে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো উনি মাশফিক ভাইয়ের মাধ্যমে পাঠাবেন বলে জানিয়ে। আমার নাম মোহাম্মদ আলমগীর, আমি মোহাম্মদপুরে থাকি। আজ আমি যেই ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটি আমি শুনেছি আমার আব্বুর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল আব্বুর বন্ধুর দুলা ভাইয়ের সাথে। সঙ্গত কারণে তার নাম গোপন রাখছি, কারণ তিনি এখন অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় আছেন। তবে ধরে নিন তার নাম রাজীব। ইমরান ভাই, আমি এর আগে কখনোই আপনাকে কোনো ঘটনা লিখে পাঠাইনি, তাই আমার লেখালেখির এত কোনো অভিজ্ঞতা নেই। আমার ঘটনাটি আপনি ন্যারেট করে শ্রোতাদেরকে শোনাবেন, এটা আমার অনুরোধ। তবে জানি না আমার ইমেলটা সিলেক্ট হবে কিনা। আমি প্রতিদিন আপনার ভিডিও শুনি, ঘুমানোর আগে বেশি শোনা হয়। যাক ইমরান ভাই, আমি আর বেশি কথা না বাড়িয়ে
সোজাসুজি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করি যেভাবে আমার আব্বুর বন্ধুর দুলাভাই বলেছিলেন। আর হ্যাঁ, ঠিকানাগুলো সত্য হবে না। বলছেন রাজীব। রাত তখন প্রায় 2:30টার মতো। আমি তখন অজু করে তাসবিহ হাতে বসেছিলাম নামাজের পর একটু আরাম করব বলে। ঠিক সেই সময় ফোনটা বাজলো। ডিউটির ফোন। মনের মধ্যে হালকা একটা অস্বস্তি হচ্ছিল, জানি না কেন। রিসিভ করতে ওপাশ থেকে একটা কাপা কণ্ঠ বলল, ভাই, রোগীটা মারা যাচ্ছে, আপনারাই ভরসা। ঠিকানা দিলে বুঝলাম জায়গাটা খুব একটা দূরে না, পুরান ঢাকার একটা গলি, যেখানে গাড়ি ঢোকানোই ঝুঁকিপূর্ণ। অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে আমি আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ির সাইরেন বাজছিল, কিন্তু সেই রাতে রাস্তাটা অস্বাভাবিকভাবে নীরব। রাস্তার পাশে এক একটা ল্যাম্পপোস্টের নিচে ছায়া নড়ছিল। চোখে পড়লেই বুকটা ধক করে উঠত। আমি বারবার আয়াতুল কুরসি পড়ছিলাম মনে মনে। পৌঁছে দেখি এক বৃদ্ধ লোক দরজার সামনে দাঁড়িয়ে কোলে একটা শিশুর মতো করে একজন বৃদ্ধাকে ধরে রেখেছে। তার মুখ একেবারে বিবর্ণ, নিঃশ্বাস নিতে পারছেন না। আমায় দেখি কাঁদতে কাঁদতে বলল, ভাই, দয়া করেন, আমার বউটারে বাঁচান। আমি কিছু না বলে তাড়াতাড়ি স্ট্রেচার নামিয়ে ওনাকে তুলতে সাহায্য করলাম। লোকটা মাথায় হাত রেখে বলল, ও শুধু আপনাকে চাইছে। আমি খানিকটা অবাক হলাম। উনি আমাকে চিনবেন কেন? আমি তো এই এলাকার কেউ না। গাড়িতে তুলেই রোগী মহিলার মুখের দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার চোখ খোলা ছিল, কিন্তু চাহনি খুব গভীর, যেন কিছু বলতে চায় কিন্তু পারছে না। আমি জানি না কেন আমার কাঁধে হঠাৎ একটা ঠান্ডা হাতের ছোঁয়া অনুভব করলাম, কিন্তু তখন আমার পাশে কেউ ছিল না। অ্যাম্বুলেন্স ছাড়ার আগে আমি শুধু বললাম, আপা, কোরআনের কিছু আয়াত পড়ুন মনে মনে, ইনশাল্লাহ কিছু হবে না। তখন উনি ঠোঁট নাড়াচ্ছিলেন, কি যেন জপছিলেন। আমি কেবিনে উঠে গাড়ি চালাতে লাগলাম, আর পেছনের আয়নায় মাঝে মাঝে তাকিয়ে দেখছিলাম তার চোখ, যা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ভয় লাগছিল, হ্যাঁ, ভীষণ ভয় লাগছিল, কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করে চালিয়ে যাচ্ছিলাম। মনে মনে শুধু একটা দোয়া করছিলাম, হে আল্লাহ, যদি মেয়েটার মৃত্যু লেখা থাকে তবে আপনি দয়া করে তাকে সহজ করুন। হাসপাতাল মাত্র 12 মিনিট দূর, কিন্তু সেই 12 মিনিট আমার জীবনের সবচেয়ে লম্বা সময় হয়ে দাঁড়ালো। হাসপাতালে পৌঁছাতে আমার বেশি সময় লাগেনি, কিন্তু ভিতরে ঢুকে বুঝলাম কিছু একটা ঠিকঠাক নেই। রোগী মহিলাকে স্ট্রেচারে তোলার সময় নার্সরা একটু হকচকিয়ে গেল। একজন বলল, উনি তো চোখ খুলেই রেখেছেন। আমি বললাম, হ্যাঁ, কিন্তু জ্ঞান নেই মনে হলো। নার্স বলল, চোখ খোলা থাকলেও এই দৃষ্টিভঙ্গি স্বাভাবিক না ভাই, একদম আলাদা রকম। তারা দ্রুত তাকে ট্রিটমেন্ট রুমে নিয়ে গেল। আমি বাইরে অপেক্ষা করছিলাম। তখন এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে। আমি হঠাৎ ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু সেই মুহূর্তে হাসপাতালের ভেতর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, রাজীব ভাই, আমারে ফেলে যাবেন না প্লিজ। আমি চমকে গেলাম, কেউ আমার নাম জানলো কিভাবে? আমি তো কাউকে চিনিও না এখানে। এক পা করে সামনে এগোলাম। ডাক্তার আবার এলো, এবার যেন আরো কাছে। ভেতরে গিয়ে দেখি রোগী মহিলাকে আইসিইউতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, কিন্তু তখনও তার ঠোঁট কিছু একটা পড়ছিল। আমি কান পেতে শুনলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ঠোঁট থেমে গেল, চোখ বন্ধ হয়ে এলো ধীরে ধীরে। ডাক্তার এসে জানালো হৃদস্পন্দন খুব দুর্বল, কিছু বুঝতে পারছি না। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে চোখ বন্ধ করলাম। কিন্তু তখনই চোখ বন্ধ করতেই যেন আমার আশপাশের জগৎটাই পাল্টে গেল। আমি দেখতে পেলাম আমি একটা অন্ধকার গলির মধ্যে দাঁড়িয়ে, কোথাও আলো নেই। দূরে এক মহিলার অবয়ব, ঠিক সেই রোগীর মতো। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছেন। আমি বললাম, আপনি কে? তিনি উত্তর দিলেন না, শুধু সামনে এগিয়ে এলেন। মুখে হাসি, কিন্তু চোখে কান্না। তারপর হঠাৎ চারপাশে সূরা ফাতিহা পড়ার শব্দ গুঞ্জন করতে লাগলো। চোখ খুলে দেখি আমি হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে। একজন বয়স্ক রোগীর আত্মীয় রোগীর জানাজা পড়ার আয়াত পাঠ করছে। আমার গা শিউরে উঠল। আমি তাড়াতাড়ি হাসপাতালের বারান্দা দিয়ে বেরিয়ে এলাম। গাড়ির পাশে গিয়ে বসে পড়লাম। সিটে বসে ভাবছিলাম, এই মেয়েটা কে ছিল? কেন সে আমাকে ডাকছিল? হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে অপরিচিত নাম্বার। ধরতে উপাস থেকে শোনা গেল সে একই গলা, রাজীব ভাই, আপনি ছাড়া আমার আর কেউ নাই, ফিরে আসেন। আমি এবার ভীষণ ভয় পেলাম। ফোনটা রেখে আমি কয়েক সেকেন্ড থমকেছিলাম। সে একই গলা, সে একই অনুরোধ, ফিরে আসেন। কিন্তু এই ফোন তো সেই মৃত নারীর হওয়ার কথা নয়। কি ছিল এই কণ্ঠের পেছনে? ভুল তো শুনিনি। আমি ভয় পেয়ে ফোনটা সুইচ অফ করে ফেললাম। তবে ভয় থেকে নয়, অভিমান থেকে। কেন আমি তো শুধু একজন অ্যাম্বুলেন্স চালক, যাকে মানুষ সাধারণত গুরুত্ব দেয় না। তাহলে এই মেয়ে, এই ছায়া, এই ডাক, সব আমার জন্য কেন? সেই রাতের পর আমি 2 দিন কাজে যাইনি। নিজের মধ্যেই গুটিয়েছিলাম। বারবার সেই চোখ, সেই কণ্ঠস্বর ফিরে ফিরে আসছিল। এমনকি নামাজে মন বসাতে পারছিলাম না। যখন সিজদায় যাই, মনে হয় কেউ আমার পাশে বসে আছে। 3য় দিন সকালে হেড অফিস থেকে ফোন এলো। একটা বিশেষ অনুরোধ এসেছে। একজন বয়স্ক ব্যক্তি শুধু আপনাকে অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে চাইছেন। আমার বুকটা ধক করে উঠল। আমি কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। ঠিকানা ছিল মিরপুরের একটা পুরনো বাড়ি। পৌঁছে দেখি
এক বৃদ্ধা সাদা শাড়ি পরে দরজায় দাঁড়িয়ে, মাথায় সাদা ওড়না, আমার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, তুমি ঠিক সময় এসেছো রাজীব ভাই। আমি ভীষণ অবাক হলাম। আপনি আমাকে চেনেন? তিনি বললেন না কিছু, শুধু বললেন, আমার একমাত্র ছেলের নাম ছিল রাজীব, যুদ্ধের সময় হারিয়ে গিয়েছিল। তোমার চেহারাটা অবিকল ওর মতো। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি তাকে গাড়িতে তুললাম। তার শরীর খারাপ, কিছুটা বার্ধক্যজনিত, কিন্তু চোখে ছিল অন্যরকম প্রশান্তি। হাসপাতালে পৌঁছে দেওয়ার সময় তিনি আমার হাতে একটা ছোট কোরআন শরীফ ধরিয়ে বললেন, তুমি অন্যরকম রাজীব ভাই। কাউকে হারিয়ে গেলে যে শুধু কান্নায় আসে না, কখনো কখনো কারো ভেতরেই তাদের ফেরত পাওয়া যায়। তিনি চলে গেলেন। সেদিন রাতে আমি আবার সেই রোগীর ফাইলটা খুঁজে বের করলাম, যার জন্য ওই প্রথম রাতে ডাক পেয়েছিলাম। নাম ছিল আতিয়া খাতুন, ঠিকানা ছিল মিরপুর। তাইলে আমি জানি না মৃত্যুর পরে আত্মার সম্পর্ক কিভাবে কাজ করে, কিন্তু আমি এটা জানি সেই প্রথম রাতে আমি যার হাত ধরে রেখেছিলাম তিনি হয়তো কারো মা ছিলেন। আজ যার কাছে আমি রাজীব ভাই, তিনি হয়তো সেই মায়ের খোঁজেই ছিলেন। আমি মাথা নিচু করে বললাম, হে আল্লাহ, যদি আমি কোনো হারানো আত্মার সান্ত্বনা হতে পারি, তাহলে আমাকেও হেদায়েত দাও, যেন আমি পথ না হারাই। আমি যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করি, ততই যেন কিছু আমাকে টেনে নেয়। আতিয়া খাতুনের মৃত্যুর পরের ঘটনা, সে বৃদ্ধার অদ্ভুত মেল আর ফোন কল, সব মিলে একটা অদৃশ্য কুয়াশা ঘিরে ধরেছিল আমার জীবন। এক রাতে নামাজের পর আমি জানালার পাশে বসে কোরআন পড়ছিলাম। হঠাৎ ঘরের বাতাস ভারী লাগতে শুরু করলো। জানালার পর্দা নাড়তে নাড়তেই আমি বুঝলাম ঘরে আমি একা নেই। আমি পড়া বন্ধ করতেই আমার কানের কাছে খুব হালকা শব্দ, ঠিক যেন কেউ ফিসফিস করে বলছে, আয়াতুল কুরসি পড়ো, নাহলে আমি আসতে পারবো না। আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? উত্তর আসেনি, শুধু জানালার বাইরে একটা পায়ের শব্দ। ধীরে ধীরে যেন কেউ হাঁটছে। আমি চোখ বন্ধ করে দ্রুত আয়াতুল কুরসি আর সূরা ফালাক পড়তে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বাতাসটা হালকা হলো, যেন কেউ আসতে চেয়েও ফিরে গেল। সেই রাতে আমি একজন বয়স্ক আলেমের কাছে গেলাম, যিনি রুহানি চিকিৎসা করেন। সব খুলে বললাম। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার সাথে একজন আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। সে তোমাকে কিছু জানাতে চায়, কিন্তু সে নিজেও দোটা নেয়। হয়তো সে অপূর্ণতা নিয়ে দুনিয়া ছেড়েছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? তিনি বললেন, সূরা ইয়াসিন প্রতিদিন পড়ে তার নামে দোয়া করো এবং জানতে চেষ্টা করো আতিয়া খাতুনের জীবনে এমন কি ছিল যা এখনো শেষ হয়নি। ঘরে ফিরে আমি ফাইলপত্র ঘেটে আতিয়ার পরিবারের নাম খুঁজলাম। কোথাও কোনো আত্মীয় স্বজনের তথ্য নেই, শুধু একটা পুরনো ঠিকানা, মিরপুর 13, ব্লক সি, বাড়ি 11। আমি ঠিক করলাম পরের দিন ওখানে যাব। পরদিন সকালে গাড়ি নিয়ে রওনা দিলাম। ঠিকানায় গিয়ে দেখি বাড়িটা অনেক পুরনো, যেন বহু বছর ধরে ব্যবহার হয়নি। পাশের দোকানদারকে জিজ্ঞেস করতে বলল, আতিয়া খাতুন, উনি তো প্রায় 10 বছর আগে মারা গেছেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। বললাম, না না, উনি তো 5 দিন আগে আমার অ্যাম্বুলেন্সে ছিলেন। দোকানদার আমার দিকে তাকিয়ে হাসলো না, ভয়ও পেল না, বরং শান্ত গলায় বলল, আপনি একা না ভাই, ওনাকে অনেকেই এখনো দেখে, রাস্তায়, জানালায়। কেউ কেউ বলে উনি কাউকে খুঁজছেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে আমি কাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম? আমি যেন সময়ের এক গোলক ধাঁধায় আটকে গিয়েছিলাম। পুরনো মিরপুরের সেই বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, যেটা আতিয়া খাতুনের বলে চিহ্নিত হয়েছিল। যদিও বলা হয় তিনি 10 বছর আগে মারা গেছেন, তবে আমি কি একজন মৃত মানুষকে অ্যাম্বুলেন্সে তুলেছিলাম? একজন মৃত মানুষ আমাকে ফোন করেছিল। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি বাড়িটার ভেতর ঢুকলাম। ধুলোয় ভরা বারান্দা, ছেঁড়া পর্দার, দরজার গায়ে ঝুলন্ত তালা, সবকিছুতেই বছরের পর বছরের পরিত্যক্ততার ছাপ। কিন্তু জানেন সবচেয়ে অদ্ভুত জিনিসটা কি ছিল? ঘরের দেয়ালের এক কোণে একটা পুরনো ফ্রেমে এক যুবকের ছবি ছিল, চেহারাটা একদম আমার মতো। আমি থমকে গেলাম। নিচে লেখা ছিল, রাজীব হোসেন, 1971, 1975। আমার ছেলে। আমার বুক ধক করে উঠল। আমি বুঝে গিয়েছিলাম আতিয়া খাতুনের একমাত্র ছেলে ছিল রাজীব। হয়তো 1971-এর যুদ্ধেই হারিয়ে যায়, আর তার মৃত্যুর পরও তার মা সেই শূন্যতাকে ধারণ করে বেঁচেছিলেন। এমনকি মৃত্যুর পরও হয়তো তিনি আমাকে তার হারানো ছেলের প্রতিচ্ছবি হিসেবে দেখেছিলেন, তাই আমাকে চেয়েছিলেন। হঠাৎ আমার পেছনে এক গলা শুনলাম, তুমি ফিরেছো রাজীব। আমি ঘুরে দেখি কেউ নেই, তবু আমি উত্তর দিলাম, আমি রাজীব না, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি কি হারিয়েছেন। একটা শীতল হাওয়া ঘরের মধ্যে ঘুরে গেল। তারপর দেয়ালের ঘড়িটা হঠাৎ চলা শুরু করলো। পুরনো ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টে গেল, আর আমি বুঝলাম তিনি চলে যাচ্ছেন। একটা ক্ষীণ আওয়াজ আমার কানে এলো, এবার আমায় আল্লাহর কাছে দোয়া করো, আমি মুক্তি চাই। আমি সেদিনই আতিয়া খাতুনের নামে সূরা ইয়াসিন, সূরা মুলুক আর দোয়া মাগফিরাত পড়ে দান করলাম। পরের 7 দিন রোজা রেখে নামাজে তার জন্য দোয়া করলাম। সপ্তাহ শেষে আমি অনেক হালকা বোধ করলাম, যেন কাঁধের ওপর ভার ছিল তা নেমে গেছে। জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তবে সত্যি বলছি, সেই দিনটার পর আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অধ্যায় শেষ হলো। আতিয়া খাতুন চলে গেলেন, কোনো চিঠি, কোনো বিদায়, শুধু একটা ভার হালকা হয়ে গেল। আমি যেন আর কারো ছায়া ছিলাম না, আবার নিজেই হয়ে উঠলাম রাজীব।
একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, একজন মানুষ, একজন মুসলিম। সেদিনের পর থেকে আর কেউ আমায় অদ্ভুত কণ্ঠে ডাকেনি। রাতে গা ছমছমে বাতাস বয়নি, জানালার পাশে ছায়াও দাঁড়ায়নি। আমি আবার কাজে ফিরেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি, স্ত্রীর হাতের চা খেয়ে নতুন দিনের রুটিনে নেমে যাই। একদিন রাতে হাসপাতালে এক বাচ্চা ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে বসে সে হঠাৎ জিজ্ঞেস করলো, আঙ্কেল, আপনি কি ভয় পান না? রাতে এভাবে সাইরেন বাজিয়ে কোথায় কোথায় যান? আমি একটু হেসে বলেছিলাম, ভয় আসে, কিন্তু ভয় কাটানোর নামই তো বিশ্বাস। বাচ্চাটা বলল, আমি সূরা ফালাক পড়ি, ভয় কাটে। আমি মৃদু হেসে মাথায় হাত রাখলাম। ঠিক এইটুকুই তো চেয়েছিলাম সবসময়, ভয়ের মাঝে আল্লাহকে খুঁজে পাওয়া। তারপর একদিন রাতে বাসায় ফিরে জানালার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। তারারা কেমন জ্বলজ্বল করছিল। মনে হলো কেউ সেখান থেকে আমাকে দেখছে। আমি চোখ বন্ধ করে শুধু একটা কথাই বললাম, হে আল্লাহ, তুমি জানো কার অভাব কাকে দিয়ে পূরণ হয়। আমি শুধু তোর সন্তুষ্টি চাই। আতিয়া খাতুন যদি এখনো কোথাও থেকে থাকেন, আমি জানি এ বার্তাটা তিনি পেয়ে গেছেন। আমি এখন আগের মতোই স্বাভাবিক, তবে একটাই পার্থক্য, এখন আমার ভিতরে অতীতের একটা নিঃশব্দ ছায়া আছে, যেটা আমাকে প্রতিদিন মনে করায় মানুষের কাজ শুধু গন্তব্যে পৌঁছানো না, মাঝে মাঝে কারো যাত্রাপথে আলো জ্বালিয়েও রাখা। আর সেই আলো জ্বালানোই তো আমার কাজ ছিল, আছে, থাকবে। তো ইমরান ভাই, এই ছিল আমার আব্বুর বন্ধুর দুলা ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক ঘটনা। রাকিবের ফ্রেন্ড গুন্থার রাকিবের অনেক পুরনো একজন বন্ধু। তারা একসাথে অনেক বছর বন্ধুত্ব তাদের মেনটেন করে চলেছে। রাকিব অ্যাকচুয়ালি অনেক বছর আগে জার্মানিতে গিয়েছিল এবং সেখানে সে সেটেল করে, এবং তখনই তার যাওয়ার কিছুদিন পরে গুন্থারের সাথে তার বন্ধুত্ব হয়। সো খুব ভালো বন্ধুত্ব তাদের, এবং সে গুন্থারের নেচার সম্পর্কে বলেছে গুন্থার খুবই রহস্যপ্রেমী একজন মানুষ। সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এটা তার একটা শখ, এবং সে একা একা ঘোরে, এটা হচ্ছে তার একটা বিশেষত্ব। কারণ গুন্থার নাকি তাকে বলেছে যে সে মনে করে কোথাও একা গেলেই রহস্যের দেখা পাওয়া যায়, যেটা নাকি সে আসলে অনেককে নিয়ে গেলে সেই জিনিসটা হয় না। তো যাই হোক, এটা গুন্থারের ইউনিভার্সিটি লাইফের একটা ঘটনা। এছাড়াও বেশ কিছু ঘটনা গুন্থার শেয়ার করেছে রাকিবের কাছে। তো এই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং ক্রমান্বয়ে আমি হয়তো আরো পাবো গুন্থারের ঘটনা রাকিবের কাছ থেকে। তো এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো গুন্থার এরকম একা একা ঘুরতে পছন্দ করতে, এবং বিভিন্ন জায়গায় সে গিয়েছে, জার্মানি তো বটেই, ইউরোপের আরো বিভিন্ন জায়গায় সে গিয়েছে। তো এই ঘটনাটা ঘটে তার সাথে তার ইউনিভার্সিটি লাইফে, এবং সে একটা ক্যাসেল দেখতে যায়, এবং যে ক্যাসেলটার সম্বন্ধে সে জানতে পারে তার কিছু বন্ধুর কাছ থেকে। তারা তাকে বলে যে অমুকটা ক্যাসেল নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল, যে ওই ক্যাসেলটা কেমন। তো বলতেছে যে ওই ক্যাসেলের সম্পর্কে যতটুকু যা শোনা যায় তার মধ্যে অনেক কিছুই অতিরঞ্জিত। তার বন্ধু বলতেছে যে যদিও সেখানে এখনো ট্যুরিজম ওয়াইড ওপেন, টুরিস্টরা যায় এবং রাতে থাকে না, তারা সন্ধ্যার সময় চলে আসে, বাট ওইটা যেহেতু একই ফ্যামিলি এখনো ওন করে, তো সুতরাং যেই ধরনের কথা মানুষ অনেকে বলে এই হন্টেড ব্যাপার স্যাপার নিয়ে, এটা অনেকটাই অতিরঞ্জিত। তবে গুন্থার তুমি যে দেখে আসতে পারো। তো আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, রাকিব কিন্তু নিষেধ করেছে আমি যেন ক্যাসেলটার এক্সাক্ট নাম আর লোকেশনটা না বলি। আমি সেটা করব, সে অবশ্য আমাকে লিখেছে, বাট আমি সেটা আপনাদের কাছে সেটা উজ্জ্বল রাখবো, সেটা আমি বলবো না। আপনারা কাহিনীটার ফিলটা পাওয়ার চেষ্টা করেন বা ঘটনার ফিলটা পাওয়ার চেষ্টা করেন। তো গুন্থার সেখানে যখন শোনে যে অতিরঞ্জিত ব্যাপারটা, তো গুন্থার সেটা সেই ক্যাসেল সম্পর্কে একটু খোঁজ খবর নেয়। তো সে বিভিন্ন কিছু জানতে পারে, অনেকেই অনেক কথা বলে যে সেখানে এত বছর ধরে এটা আছে, এটা মিডিভেল এজের একটা ক্যাসেল, এবং এখন পর্যন্ত মানে এই ঘটনা হচ্ছে 2000 সালের দিকের ঘটনা। তো 2000 সাল মানে এখন থেকে 23 বছর আগের ঘটনা। তো বলতেছে যে সেই পর্যন্ত এখনো টিকে আছে একটা ক্যাসেল, এবং প্রায় অনেক বছর ধরে একই ফ্যামিলি ট্রির আন্ডারে আছে, শত শত বছর ধরে। তো এইটা আসলেই হয়তো অতিরঞ্জিত হতেও পারে। তবে গুন্থারের মনে একটা একটা দাগ কেটে যায়। সে চিন্তা করে যদি এই ক্যাসেলটা সম্পর্কে ভৌতিক ব্যাপারগুলো অতিরঞ্জিত হয়ে থাকবে, তাহলে কেন মানে এটা সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় এবং রাতের বেলা এখানে কেউ থাকে না। সে খোঁজ খবর নিয়ে জানতে পারে ক্যাসেলের ভেতরে যারা মেইনটেইন যারা করে বা যারা এখানকার কর্মী আছে, তারা সবাই ক্যাসেল ছেড়ে সন্ধ্যার পর চলে যায়। এবং এই ক্যাসেল সম্পর্কে আরো অনেক কিছু প্রচলিত আছে। সেখানে কি ছবি তোলা নিষেধ, ভেতরে একদমই ছবি তুলতে দেয় না, ছবি তোলা একদমই নিষেধ। ট্যুরিজম সময় হচ্ছে আপনার টুরিস্টরা আসে হচ্ছে সকালবেলা, এবং তারা সন্ধ্যার মধ্যে চলে যেতে হয় ক্যাসেল থেকে, এবং ছবি তোলা একদমই নিষেধ। ভেতরে যতটুকু ঘোরা যায়, দেখা যায়, নোট নেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। আর
এরকম হচ্ছে ক্যাসেলের ভেতরকার অবস্থা। তো গুন্থার চিন্তা করে যে ওয়াই নট গিভ ইট এ ট্রাই, বাট সে চিন্তা করে যে আমি যদি সেই জাস্ট ট্যুরিজম সময় যাই, চলে আসি, তাহলে আমি কি দেখতে পাবো? খুব একটা কিছু দেখতে পাওয়ার কথা না, কারণ ওখানে তো অনেক মানুষ থাকবে, তার মধ্যে আমি যাব। আর ক্যাসেলটা হচ্ছে যে বেশ দূরে, মানে মূল জায়গায়, যেখানে তাদের মানে অনেক দূর দিয়ে এসে গাড়িতে করেই আসতে হয় বা পার্সোনাল ভেহিকেল আসতে হয়, এসে পার্ক করে প্রায় 15-20 মিনিটের মতো হাঁটতে হয় সেখানে। এবং যে হাঁটার পথটা সেটা হচ্ছে একেবারে জঙ্গলের ভেতর দিয়ে, গাছপালা, ফরেস্টের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় সেখানে। তো গুন্থার চিন্তা করে যে আমি গেলাম, জায়গাটা দেখলাম, একটা ভাইব পাবো, বাট আমি তো আসলে ওরকম কিছু পাবো না। সো লেটস গিভ ইট এ ট্রাই। তো গুন্থার একদিন সেখানে যায় এবং সে তার গাড়ি নিয়ে যায় সেখানে, এবং গাড়ি পার্ক করে সে চলে যায় সরাসরি হেঁটে। এবং যে হাঁটার পথটা সেটা সে দেখে বুঝতে পারে যে জায়গাটা বেশ বেশ অসাধারণ, এবং এখানে অনেক রকম রহস্যের ছোঁয়া আছে। সে রাস্তাতে দেখেই বুঝতে পারে, কারণ গুন্থার কিন্তু অনেক জায়গায় গিয়েছে এবং সেই যাওয়ার পথে দেখছে যে রাস্তা। এবং গুন্থারের মধ্যে কিছু ব্যাপার ছিল যেটা সে সবসময় ফিল করতো আর চিন্তা করতো, যে এই জায়গাটা এত প্রাচীন, মেডিভেল এইজের, এই রাস্তা দিয়ে এরকম হয়েছিল, ওই রাস্তা দিয়ে এরকম হয়েছিল। সো এরকম জিনিসপত্র সে চিন্তা করতো সবসময়। তো করতে করতে সে হেঁটে যায় এবং সে ক্যাসেলে পৌঁছায়, এবং যথারীতি সেখানে সে ঢুকে এবং তার যেই টুরিস্ট টিকিট কেটে সে সেখানে ঢোকার, এবং সেখানে ঢুকে ঘুরে ঘুরে দেখে। তার কাছে ইতিহাস ছোঁয়া দেয় এবং সে দেখে সেই বিভিন্ন ঐতিহাসিক জিনিস। সেই ক্যাসেলের ভেতরে কয়েকটা ক্লাস্টার্ড ভাবে আর কি, কয়েকটা এরকম বিল্ডিং দিয়ে ক্যাসেলটা এখনো টিকে আছে ওইরকম। তো বিভিন্ন জিনিস দেখে সে মোটামুটি অন্যদের সাথে বেশ টাইম কাটায়, রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করে, এবং সেই যথারীতি সময় মতো বেরিয়ে যায় ক্যাসেল থেকে। এবং ক্যাসেল থেকে বের হয়ে যাওয়ার পরে সে দেখতে পায় যে সব মানুষ হেঁটে বেরিয়ে যাচ্ছে এবং সেই ফরেস্টের রাস্তা দিয়ে, এবং তখন বিকাল গড়ায় গেছে, মানে একদম মানে মানে আলো মিলায় যাচ্ছে এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে গুন্থারের মাথায় একটা প্ল্যান আসে যে আমি এই জঙ্গলের ভেতরে লুকায় থাকবো and ঘোরাঘুরি করবো, দেখবো রাতের বেলা কি ঘটে। I really want to see the night thing, what happens to this place. এটা চিন্তা করতে করতে সে চিন্তা করে যে এখানকার মানুষজন যখন আসবে, এসে পার্কিং আমার গাড়ি দেখবে, তখন একটা সমস্যা হবে। তো সে কি করে, গাড়ি উঠে সে পার্কিং থেকে বের হয়ে যায়। বের হয়ে যে সে রাস্তার কাছে একটা জায়গায় যায়, যে সে বের হয়ে অনেক দূর যায়, যে সেখানে একটা গ্যাস স্টেশন দেখতে পায়, একটা পেট্রোল পাম্প। সেখানে সে গাড়িটা পার্ক করে সে ওইখান থেকে একটা ট্যাক্সি নেওয়ার চেষ্টা করে। তো অনেকক্ষণ দাঁড়ায় থেকে সে ট্যাক্সি পায় না। পরে খুব বিরক্ত হয়ে যখন গেছে, এই সময় সে দেখে যে একটা এরকম রাইড চায় সে। একজন তাকে থামায় বলে তুমি কোথায় যাও? বলে যে আমি সামনে যাব। তো সে বলতো সামনে তো কিছু নাই, বলে আমাকে ওই জায়গায় যেন নামায় দাও প্লিজ, আমার ওখানে রাইড দরকার, আমার ভেহিকেল ওইখানে আছে। তো একজন তাকে নিয়ে যায়, গাড়িতে নিয়ে ঠিক ওই যে রাস্তা দিয়ে এন্ট্রান্সের জায়গায় রাস্তার কাছে নামায় দেয়। তো স্টিল হিউজ প্লেস টু ওয়াক, কারণ পার্কিং অনেক দূরে ওখান থেকে, কারণ এটা পাহাড়ের উপরে উঠতে হবে, মোটামুটি বেশ উঁচুতে। তো গুন্থার হাঁটা শুরু করে, এদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে, পুরাই অন্ধকার হয়ে গেছে। গুন্থার হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটতে সে দেখে যে এর মধ্যে দূরে কিছু হেডলাইট দেখা যাচ্ছে, এবং সে কয়েকটা গাড়ি বের হয়ে আসতেছে। তখন বুঝে যে এখানে এই গাড়িগুলো মনে হয় এখানকার এমপ্লয়ীদের গাড়ি। তো গুন্থার লুকায় পড়ে, মানে একটা লুকায় পড়ে। এবং তখনকার যে সময়টা, তখন কিন্তু ওই অঞ্চলে ঠান্ডা পড়া শুরু হচ্ছে, এরকম একটা অবস্থা। খুব বেশি যে শীত তা না, শীত পড়ে গেল তো মানে পুরাই একদম ঠান্ডার সিজন, তখন তো একদম অবস্থা খারাপ, রাতে বাইরে থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু গুন্থার যখন গেছিল তখন সেখানে শীত পুরোপুরি পড়ে নাই, মানে শীত কেবল শুরু হবে, ঠান্ডাটা হালকা হালকা আসতেছে এরকম একটা সময়। তো গুন্থার করে কি গাছপালার ইসে যে লুকায় পড়ে এক জায়গায়, সে লুকায় থেকে সে দেখতেছে আস্তে আস্তে করে গাড়িগুলা বের হয়ে যাচ্ছে ওখান থেকে, এবং 3টা গাড়ি একসাথে বের হয়ে যায় লাস্টে। এবং গাড়িগুলো চলে যাওয়ার পর টেল লাইট গুলো সে দেখে একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এবং অন্ধকার জায়গাটা। গুন্থারের কাছে একদম অন্যরকম একটা ফিল লাগে, সে মানে পুরাই মানে অন্যরকম একটা অ্যাডভেঞ্চারাস অনুভূতি হয়ে যায়, কারণ সে তখন একা এবং তার ভেহিকেল বেশ দূরে, এখানে তাকে পিক আপ করার মতো কেউ নাই, মানে কঠিন অবস্থা। এবং তখনকার যে সেলফোন সেটাও অনেক পুরনো, কিন্তু এখনকার মতো লেটেস্ট সেলফোন না, সেগুলো দিয়ে আসলে আলফা নিউমেরিক ছিল, মানে জাস্ট টেক্সট করা যেত, আলফা টেক্সট অ্যান্ড আপনার যে ফোন আসতো এরকম আর কি। যাই হোক, সে সেই কোন রকম আর কি ওখান থেকে হেঁটে হেঁটে আস্তে করে পাশ দিয়ে বেরোনো শুরু করে। তো রাত কিন্তু হয়ে গেছে, মানে একেবারে সন্ধ্যা তখন গড়ায় গেছে, মানে একদম 7টা 7:30 এরকম বেজে গেছে, এবং অন্ধকার। একটু পরে সে হাঁটতেই দেখলো যে আকাশে চাঁদ উঠছে,
এবং চাঁদের আলোটা ঝলমল করে এমন ভাবে পড়লো ওই জায়গাটায়, জায়গাটা একটা ডিফারেন্ট লুক দেখা দিল, মানে অসাধারণ, মানে যেটা অ্যাডভেঞ্চারাস টাইপ অফ ইমেজ তার চোখের সামনে ভেসে উঠলো। আর সে যে জায়গাটায় দাঁড়াইছিল পাহাড়ের একটা কোল ঘেঁষে একটা জায়গায় রাস্তার বাঁকে, সেটা হচ্ছে পাথুরে পাহাড়। সে বলছে যে পাথর কেটে রাস্তাটার বাঁক বের করা হয়েছে। ওখান থেকে পাশে যে সে দাঁড়াইছিল সেখান থেকে সে পুরোপুরি জায়গাটা দেখতে পাচ্ছে, এই সেই ক্যাসেলের প্রাঙ্গণটা আলো পড়ে ঝকমক করতেছে, একদম অন্যরকম একটা লুক। তো গন্থার মানে অ্যাকচুয়ালি হি ফেল্ট ভেরি গুড, মানে সে চিন্তা করতেছে যে আমি আসলে আজকে আই উইল এনজয় দ্য ডে নাইট, এবং তার সাথে তার স্যাকের মধ্যে কিছু স্নিকার বার ছিল, তো সে মনে করলো যে আমি অল সেট ফর টুনাইট। তো সে হেঁটে হেঁটে গেল এবং হেঁটে যে সেই ক্যাসেলের এন্ট্রান্সের ঠিক কাছে গেল না, সে চিন্তা করলো যে এইখানে হয়তো হতে পারে তাদের কোনো ক্যামেরা থাকতে পারে বা তাদের কোনো মানুষ থাকতে পারে, যে হয়তো দেখলে সমস্যা হতে পারে তার, বা অ্যালার্ম থাকতে পারে। তো সে একদম ক্যাসেলের কাছে গেল না, গেটের দূর থেকে সে একটা জায়গায় একটা পাথরের খণ্ডের উপর বসে আছে। তো সে চিন্তা করতেছে হোয়াট আই এম গোনা ডু অল নাইট, কারণ আমার সামনে কিন্তু বড় একটা রাত আছে, এই রাতটা আমাকে পার করতে হবে। আমি তো এই গভীর রাতে এখান থেকে বের হয়ে আবার যদি আমি হাইওয়েতে যাও পড়ি, মানে যেখান থেকে গাড়ি চলাচল করে, ওখানে হয়তো আমাকে কেউ রাইড দিবে না এরকম রাত্রে, আমাকে ইদার তখন হয়তো হাঁটতে হবে, আবার পুলিশ রাস্তায় সমস্যা করতে পারে, জিজ্ঞেস করতে পারে কি করো। এনিওয়েজ, তো মোটামুটি আমাকে এইখানেই সারাটা রাত পার করে যেতে হবে, এরকম চিন্তা করতেছে গুন্থার। তো চিন্তা করতে করতে, এবং সে মোটামুটি ভালোই, তার শরীরে ভালোই কাপড় আছে, মোটা কাপড় আছে, ওইগুলো নিয়ে সে টেনশন করতেছে না, বাট রাতটা পার করা, এটা কি বোরিং রাত হবে কিনা এটাও চিন্তা করতেছে সে। সো বসে বসে অনেকক্ষণ চিন্তা করতেছে, কিছু করার নাই, সময় পার হয়ে যাচ্ছে, এবং সে সেই রাতের একদম ক্রিকেটের ডাক, মানে ঝিঝি পোকার ডাক ইত্যাদি ইত্যাদি পোকামাকড়ের ডাক পাচ্ছে। এবং মানে তখনকার সময়টা এমন একটা সময়, যে সময় সেই মানে শীতটা আস্তে 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 আস্তে, এক ধরনের পোকা আছে সেগুলো উড়ে উড়ে পড়ে, এগুলো দেখতেছে। তো মোটামুটি একটা বোরিং ব্যাপার স্যাপার ঘটে গেল আর কি। সে ভাবতেছে যে এটা আসলে এখন ডিসিশনটা ভেরি ওয়াইজ হলো না, জিনিসটা আমি এখানে বসে থাকবো এবং এই ধরনের একটা সিচুয়েশন ফেস করব। ভাবলো যে লেটস টেক এ ওয়াক, আমি হেঁটে যাই। তো সেখান থেকে হাঁটা শুরু করলো, আবার হাঁটতে হাঁটতে সে চলে গেল ভিতরে যে গাছপালা ঘেরা পথ, সেগুলোর মধ্যে দিয়ে সে একটু যেগুলো অফ রোডিং সেগুলো করা শুরু করলো, মানে সেই একটু নিচু জায়গাটা যেখানে ঢাল, যেখানে হাঁটা যায় গাছপালার মধ্যে হাঁটতেছে, এবং চাঁদের আলো তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। গুন্থারের কাছে কিন্তু তখন ফ্ল্যাশ লাইট আছে, তার সেলফোন আছে, তার স্যাকের মধ্যে, মানে তার যে ব্যাগের মধ্যে, সেখানে স্যাক বলতে তার যে স্যাক প্যাক, সেই মানে পাশের একটা ব্যাগ, সেই ব্যাগের মধ্যে তার ফ্ল্যাশ লাইট, তার সাথে ক্যান্ডি আছে খাওয়ার জন্য, স্নিকার বার আছে, দেন এবং টুকিটাকি তার যা যা দরকার, সেলফোনও আছে। তো সে হেঁটে হেঁটে সেই ঢাল দিয়ে নামতেছে এবং দেখতেছে যে বেশ মানে চাঁদের আলো হালকা পড়তেছে, লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নাই, মোটামুটি দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে যে সে খুব এনজয় করতেছে ওয়েদারটা এন্ড এভরিথিং, বাট তার কাছে একাকিত্বটাকে তাকে ঘিরে ফেলছে। সে ভাবতেছে যে আসলে খুব বেশি রকম মানে রিস্ক নেওয়া হয়ে গেল, জিনিসটা ভালো লাগতেছে না। তো যাই হোক, এরকম হাঁটলো অনেকক্ষণ, তার মতো সময় পার করলো। তারপরে সে হেঁটে যে একটা কর্নার বের করলো, যে জায়গাটার মধ্যে বাঁকের উপরে একটা জায়গা একটু উঁচু। চিন্তা করলো এখানে আমি একটু হেলান দিয়ে বসে থাকি, বা আমি কিছুক্ষণ রেস্ট নেই, ন্যাপ নেই, দেখি কিরকম কি পার হয়। তো গুন্থার ওখানে যে বসে শুয়ে পড়লো, মানে আধা শোয়া হয়ে পড়ে হলে, আর তাকায় আছে আকাশের দিকে, চাঁদ দেখতেছে, দেখতেছে, এবং মাঝে মাঝে সেই ক্যাসেলের দূর থেকে ক্যাসেলের অংশ দেখতেছে, সুন্দর লাগতেছে। তো এরকম কতক্ষণ চলে গেছে বলতে পারবে না। একসময় গুন্থার ঘুমায় পড়ছে, তার আর খেয়াল নাই কিছু। তো যখন তার ঘুম ভাঙলো, সেটা হচ্ছে একটা শব্দে, এবং শব্দটা মনে হলো যে কোনো লোহার সাথে লোহা ঘষা খাচ্ছে, এরকম মানে খস খস খস, লোহার সাথে লোহা ঘষা খেলে যেরকম একটা মেটালিক সাউন্ড হয়, খস খস মেটালিক সাউন্ড, সেরকম একটা শব্দ সে পাচ্ছে। তো সে মোটামুটি তাকায় দেখে চারিপাশটা কুয়াশায় ঢেকে গেছে। সে যখন ঘুমায় গেছিল তখন কিন্তু চাঁদের আলো ছিল, বেশ চারিদিক আলোকিত, গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল। এখন দেখতেছে বেশ কুয়াশা, এবং সে দেখতে পাচ্ছে না আশেপাশে, মানে মোটামুটি তার থেকে 3-4 ফিট দূরেই কুয়াশা, গাছগুলো সব ঢাকা কুয়াশায়। মনে হচ্ছে যে কুয়াশা এসে মানে পুরো জায়গাটাকে ধোঁয়া দিয়ে যদি ঢেকে দেয়, সেরকম একটা অবস্থা। তো গুন্থার একটু অস্বস্তিতে পড়ে গেল যে ঘটনাটা কি, এবং সে লোহায় লোহা ঘষা খাওয়ার মতো শব্দ পাচ্ছে, এবং তার থেকে বেশি দূর না, মনে হচ্ছে সে যেখানে বসে আছে তার থেকে কিছু নিচের দিকে, মানে কত দূর হবে, প্রায় 15-20 ফিট নিচেই শব্দটা হচ্ছে। তো সে আন্দাজ করলো এখান থেকে 20 ফিট নিচে রাস্তাটা আছে, মানে যে পায়ে চলা পথটা, যেটা দিয়ে মানে ঘুরে এসে উঠছে এই জায়গাটা, ওই জায়গাটা আছে।
তো অনেকক্ষণ চিন্তা করে সে চিন্তা করলো যে কি করব, আমি হাঁটি, হেঁটে দেখি, উঠে উঠে হাত পা একটু নাড়াচাড়া করলো সে, কিন্তু সামনে কিন্তু কুয়াশার জন্য বেশি দূর দেখা যাচ্ছে না। তো সে চিন্তা করলো এই শব্দটা কিসের, আমি যদি ফ্ল্যাশ লাইট জ্বালাই এখানে কি আবার কোনো সিকিউরিটি গার্ড আছে আমাকে ধরে ফেলবে বা এরকম কিছু, আর ধরলে তো আমাকে পুলিশের কাছে নিয়ে যাবে। এগুলো চিন্তা করতে করতে সে হাঁটতেছে, হেঁটে হেঁটে আন্দাজে আর কি, সে কিন্তু পুরোই আন্দাজে হাঁটতেছে। তারপরে আবার ভয়ও আছে যেখান থেকে যদি হঠাৎ করে পা পিছলে পড়ে একদম পাহাড় থেকে নিচে পড়ে যাবে সে। তো ওরকম আন্দাজে সে হাঁটতেছে, হাঁটতে 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 এক কোনায় চলে আসলো, বুঝলো যে এখান থেকে নিচে নামার পথটা শুরু হয়েছে এবং সে সেখান থেকে খুব সন্তর্পণে হাঁটা শুরু করলো। এবং এদিকে ওই শব্দটা কিন্তু পাচ্ছে, সে তার থেকে খানিকটা দূরে, বেশ খানিকটা দূরে সে শব্দটা পাচ্ছে। মানে মোটামুটি হবে তার থেকে প্রায় 20-25 ফিট দূরে, মানে ওই যে ডিস্টেন্সটা উপরে যেরকম ছিল সেরকম ডিস্টেন্সই আছে, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে ডিস্টেন্সটা তার সামনের দিকে পড়তেছে। তো এরকম শব্দ শুনতে শুনতে সে কুয়াশার মধ্যে হাঁটতেছে এবং সে কোনো আলো পাচ্ছে না এবং বুঝতে পারছে যে উপরে যে চাঁদ আছে সেটা মেঘের আড়ালে, সুতরাং আকাশের যে মেঘগুলা সেগুলো আলোকিত হয়ে রয়েছে, মানে অ্যাজ ইফ তার মাথার উপরে একটা মেঘের ছাদ যেটা একটু আলোকিত আর চারিপাশে কুয়াশা। তো সেই আলোতে কুয়াশাটাও জানি কেমন একটা ফিকে টাইপের একটা রং ধারণ করছে। তো সে কিছু বুঝতে পারতেছে না এবং ঠান্ডাটা মনে হয় একটু বেড়ে গেছে। সাধারণত কুয়াশা পড়লে ঠান্ডা কমে যায়, কিন্তু তার কাছে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি পড়ছে। তো যাই হোক, শব্দটা সে শুনতেছে এবং এই শব্দের জন্যই কিন্তু সে লাইট বের করে জ্বালাচ্ছে না, চিন্তা করছে সামনে যদি কেউ পড়ে যায় তো নেহাত সমস্যা আছে তার। এটা চিন্তা করে সে আস্তে আস্তে হাঁটতেছে, আবার ভয়ও পাচ্ছে যে আবার পাটা মানে বেগতিক ভাবে না পড়ে। তো সে খেয়াল করলো তার একদিকে রেলিং, তো রেলিংটা সে বুঝতে পারলো যে এখানে রেলিং আছে, হাত ধরলো রেলিং দিয়ে, রেলিংটা ধরলো হাত দিয়ে আর কি, মানে হাত দিয়ে রেলিংটা ধরলো এবং হাত দিয়ে রেলিংটা ধরার পরে সে বুঝতে পারতেছে যে আমি মানে রেলিং এর ওই পারে হচ্ছে নিচু আরো খাদ, আর আমি যাচ্ছি সোজা। এবং এখন মাঝে মাঝে যখন যাচ্ছে তখন মাঝে মাঝে সে কুয়াশা সরে গিয়ে দূরের গাছগুলা দেখতেছে এবং সে আকাশের আলো পড়াতে আরো ভয়ঙ্কর লাগতেছে। তো একটা জায়গায় যে সে দেখলো কুয়াশাটা বেশ ফিকে হয়ে গেছে এবং যে জায়গাটা সে এসে পড়ছে সেটা হচ্ছে তার সামনে, তার থেকে বেশ খানিকটা সামনে, এখনো প্রায় 15-20 ফিট দূরে সেই যে ক্যাসেলে ঢোকার গেটটা, মানে বড় গেটটা, এবং গেটটার পরে হালকা কুয়াশা আর আকাশের আলোতে মনে হচ্ছে একটা রাস্তা, প্যাসেজওয়ে রাস্তা, মানে ঢোকার যে রাস্তাটা সেটা দেখা যাচ্ছে এবং বেশ ভৌতিক হয়ে আছে। মানে দেখেই মনে হচ্ছে বেশ ভৌতিক একটা জায়গা, মানে বোঝা যাচ্ছে যে কুয়াশা আর হালকা আলোতে ঢাকা একটা রাস্তা এবং সামনে বড় গেটটা দেখা যাচ্ছে এবং ওই গেটটা যে ভিতরে ঢুকে গেছে পেছনে একটা বিশাল ভৌতিক অবকাঠামো, মানে বিশাল বিল্ডিং, ক্যাসেলের বিভিন্ন অংশগুলো দেখা যাচ্ছে এই হালকা আলোতে কুয়াশায় ঢাকা অবস্থা, একটা আবছা আলো ছায়ার মতো, মাঝে মাঝে কুয়াশা সরে যাচ্ছে আসতেছে, এরকম একটা অবস্থা। বেশ পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা, এরকম একটা অবস্থা। তো সেই শব্দটা কিন্তু পাচ্ছে একদম লোহার সাথে লোহা ঘষার মতো, খড়খড় 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 করে একটা শব্দ হচ্ছে। তো সে চিন্তা করছে কিসের শব্দ। একটু পরে সে খেয়াল করলো যে একটা আর্মার পরা মানুষ, মানে আর্মার, পুরো আর্মার, মানে মেটাল আর্মার পরা মানুষ, মানে হাতে পায়ে যদি আর্মার পরা থাকে এরকম আর্মার পরা একটা মানুষ ওই যে কুয়াশার মধ্যে যে রাস্তাটা, ক্যাসেলের ভেতরে ঢোকার যে রাস্তাটা, ওইটাই ধরে আসতেছে এবং সেটারই শব্দ হচ্ছে। এবং এটা যখন আরো কাছে এসে পড়লো সেই প্রত্যেকটা স্টেপের শব্দ হচ্ছে মাটিতে পড়া, মানে মাটিতে বা ও মানে পাথরের মেঝে, তো সেখানে যে আর্মারের পাগুলো পড়তে সেটার যে শব্দ সেটা। তো সে ভয় পেয়ে গেছে খুব এবং মনে হচ্ছে যে সেই মানুষটা বা সেই আকৃতিটা এদিকেই আসতেছে, তার দিকেই আসছে, কারণ সে দাঁড়ায় আছে সোজা গেটের। একটু পরে সে দেখলো এটা হাঁটতে হাঁটতে গেট পর্যন্ত চলে আসছে, তার থেকে প্রায় এরকম 20-25 ফিট দূরে। এরপরে সে খুব অবাক হয়ে দেখলো যে গেটটাকে ভেদ করে সেই ক্যারেক্টারটা বের হয়ে আসলো। এখন আর তার একদমই সাহস হলো না, গন্থার ঘুরে ঝেড়ে একটা দৌড় দিল এখান থেকে এবং সে হিতহিত জ্ঞান শূন্য হয়ে দৌড়াইতেছে, সে বুঝতেছে না সে কোথায় যাচ্ছে। সে দৌড়ায় যাচ্ছে তো একবার সে বুঝলো যে আমার এখন লাইট বের করা দরকার, আমি পড়ে যেতে পারি পাহাড় থেকে। সে একবার যে গ্রিলের সাথে ধাক্কাও খেলো, পাশের যে গ্রিল রেলিং, এবং তার পিছনে কিন্তু সে শব্দ পাচ্ছে সেই লোহার মানে লোহা ঘষা, মানে বুঝতেছে আর্মার পরা কেউ হেঁটে আসলে যেরকম সেরকম একটা শব্দ সে এখনো পাচ্ছে পিছনে, তার থেকে প্রায় ওরকম 20-25 ফিট দূরেই আছে শব্দটা। সে গ্রিলের সাথে ধাক্কা খেয়েছে, খেয়ে সে আবার সেই গ্রিল মোটামুটি ধরতেছে আর দৌড়াচ্ছে দিক দিয়ে, বোঝার চেষ্টা করতেছে। সে বুঝতে পারছে যে সে এমন জায়গায় এখন ঢুকলো যে জায়গায় গাছ গাছালি চারিপাশে এবং সে পাথরের দেয়াল, এবং তার কাছে মনে হচ্ছে যে একটা অন্যরকম একটা মানে ভৌতিক জায়গায় সে আসছে এবং
মানে মনে মনে সে চিন্তা করছে গড সেভ মি, মানে আমার আসলে এখন সে প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না, বাতিটা জ্বালারও তার সাহস হইতেছে না, সে কি না কি দেখে। তো এক পর্যায়ে সে আসলে আর পারলো না, সে তার এখান থেকে লাইটটা ধরে ফেলছিল, ব্যাগের থেকে বের করে সে ফট করে লাইটটা মারলো। লাইটটা মারার পরেই সে খুব অবাক করে একটা কাণ্ড দেখলো, মনে হলো তার সামনে দিয়ে খুব ফ্যাকাশে চেহারার একটা নারী, এবং সেই নারীটার মধ্যে একটা গাউন পরা ছিল, নারীটা একটা গাউন এবং মেডিভেল এইজের একটা গাউন সেটা পরা, খুব ফ্যাকাশে চেহারার, মানে মনে হচ্ছে যে একদম রক্ত নাই, এবং কেমন যেন মনে হলো খুব দ্রুত, মানে ইটস এ ম্যাটার অফ লাইক আ সেকেন্ড অর ফ্লিক, শাট করে তার লাইটটা পড়ার সাথে সাথে রাস্তা ক্রস করে চলে গেল ওই পাশে উডসের মধ্যে, মানে গাছপালার মধ্যে। তো সে গাছপালার দিকেও লাইট মারছে, সেখানে আর কিচ্ছু দেখতে পায়নি, সে পুরো রাস্তাটার সামনে ফাঁকা, কুয়াশা। তো গুন্থার দৌড়াচ্ছে, প্রচন্ড স্পিডে দৌড়ানো শুরু করলো, যত তার গায়ে জোর আছে ওখানে দৌড়াচ্ছে, এবং সে মনে মনে বলছে গড সেভ মি বলে দৌড়াচ্ছে সেদিক দিয়ে। আর পিছনে কিন্তু শব্দটা আসতেছে, অনেক দূর পর্যন্ত আসতেছে, এবং সে শব্দ পাচ্ছে। একটু পর তার কানের পাশ দিয়ে একটা বাতাস চলে গেল, খুব খুব দ্রুত একটা বাতাস, একটা দমকা বাতাস তার কানের ঠিক পাশ দিয়ে সং করে পাস করলো। মনে হলো কেউ একজন একটা মর্নিং করে, মানে একটা শব্দ করে তার কানের পাশ দিয়ে, কোনো মানুষ যদি পার হয়ে যায় ঠিক কানের পাশ দিয়ে, লাইক হুই এরকম একটা শব্দ করে তার কানের পাশ দিয়ে চলে গেল। তো গুন্থার প্রচন্ড ভয় পেয়েছে, সে কোনো আসলে কেয়ার করতেছে না, সে ধীরে দৌড়াইতেছে, এবং দৌড়াইতে দৌড়াইতে এক সময় সে দেখলো সে যেই রাস্তা দিয়ে ঢুকছিল, মূল যে রাস্তাটা সেখানে এই এলাকায় ঢুকছিল, সেখানে বের হয়ে আসছে। সেখানে বের হয়ে এসেও সে থরথর করে কাঁপতে কাঁপতে দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে সে একসময় সে মেইন রোডে এসে পড়লো। এখন মেইন রোডে কিন্তু আলো আছে, মেইন রোডে আলো আছে, কিন্তু গাড়ি ঘোড়া নাই। সে তারপরও নিজের মতো আন্দাজে চলা শুরু করলো, এবং কোনো কারণে সে প্রচন্ড রকম ঘামতেছে, মানে প্রচন্ড, তার ভেতরে সোয়েট শার্ট ঘেমে একদম নিয়ে গেছে, উপরে জ্যাকেট পরা। তো যাই হোক, সে হাঁটতেছে এবং সে পাগলের মতো প্রলাপ বকতেছে, কিচ্ছু তার কোনো খেয়াল নাই। তো সে ডানে বামে তাকাচ্ছে, কিচ্ছু নাই, গাড়িও তখন চলতেছে না। তো অনেকক্ষণ পর সে দেখলো যে একটা শব্দ পাচ্ছে, তাকায় দেখলো দূরে একটা ট্রাক আসতেছে, পিক আপ ট্রাক। তো সে এরকম হাত দেখাচ্ছে, এরকম করে তার হাতের মানে ফ্ল্যাশ লাইটটা এরকম নাড়তেছে, এরকম হাত দেখাচ্ছে। তো দেখলো যে পিক আপ ট্রাকটা চলে আসলো কাছে। ওইটা একটা ডজের ট্রাক ছিল, মানে একটা ডজের বড় ট্রাক, এবং ডজ কোম্পানির ট্রাক, এটাও তার মনে আছে। সে ট্রাক এসে তার পাশে ডজ র্যাম একটা ট্রাক এসে থামলো। থামার পরে ভেতর থেকে যেই মানুষটা উইন্ডো রোল করে তাকে বলল কি সমস্যা। তো সে তাকে বলতেছে, তাদের ওই জার্মান ভাষায় সে উত্তর দিচ্ছে আর কি, যে আমি এরকম ডজ ভাষায় আর কি, তার ডজ ভাষায় বলতেছে যে আমি এখানে সমস্যা পড়ছে, আমাকে এই সামনে এই গ্যাস স্টেশনে পেট্রোল পাম্পে নামায় দাও। তো লোকটা কিছুক্ষণ চিন্তা করে তাকে বললো যে উঠো, উঠে গেট খুলে দিল। তো সে উঠে বসে থরথর করে কাঁপতেছে। লোকটা বলছে কি সমস্যা, তুমি কোথায় গেছিলা? তো সে বলতেছে আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না, ইট ইজ পার্সোনাল, এটা পার্সোনাল। তো লোকটা আবার তাকে বলতেছে তাদের ভাষায় যে আই হোপ নাথিং ব্যাড, নাথিং ইলিসিট, মানে কোনো অবৈধ কোনো কিছু তোমার সাথে নাই, হ্যাঁ, আই হোপ ইউ আর নট ক্যারিং এন ইলিসিট ড্রাগ অর সামথিং। সে বলছে নো, সে তাকে মেক শিওর করতেছে যে আমার কাছে কোনো ড্রাগস নাই, কিচ্ছু নাই, আমি ইলিগাল কিছু করি নাই, সো প্লিজ জাস্ট ড্রপ মি দেয়ার, মানে সে রিকোয়েস্ট করছে তাদের ডয়েজ ভাষায়। তো তাকে লোকটা এক পর্যায়ে, মানে লোকটা শুধু তার দিকে তাকাচ্ছে বারবার, তাকাইতে এক সময় সেই পেট্রোল পাম্পের কাছে চলে আসলো এবং এসে তাকে ওখানে নামাই দিল আর কি। তো সে অনেক ধন্যবাদ দিয়ে লোকটাকে হেঁটে গেল, যে দেখলো যে পেট্রোল পাম্পটা রাতে মানে খোলা থাকে, সেটা শুধু উইন্ডো সার্ভিস থাকে, মানে সেটার মূল বন্ধ, কম্পাউন্ড বন্ধ। তার খুব পিপাসা লাগছিল, তো সে উইন্ডোতে যে বলে যে আমাকে পানি দাও, পানি চায় লোকটার কাছে। তো লোকটা পানি বোতল দেয়, সে বোতল একটা কিনে সে পানি খায়, ঢকঢক করে পানি খায়। পানি খেয়ে সে তার নিজের গাড়িতে যায়, যে গাড়ি নিয়ে ওখান থেকে রওনা দেয়, এবং রওনা দিয়ে সে মানে অনেকটা ধাতস্থ হয়, নিজের গাড়িতে ওঠার পর ধাতস্থ হয়, এবং সে এক সময় যে পৌঁছায় আর কি তার বাসায়, এবং সে ওই সময় আর তার কিছুই খেয়াল নাই, সে কোনো মতে তার বাসায় যে ঘুমা যায়, এবং ঘুমের মধ্যে খুব দুঃস্বপ্ন দেখে। সে দুঃস্বপ্ন দেখে যে তাকে সে তার নিজের বাসায় আছে, এবং সে দেখতে থাকে স্বপ্নের মধ্যে যে তাকে ওইরকম একটা আর্মার পরা কেউ এসে তাকে চেপে ধরছে, গলা চেপে ধরছে, এবং শ্বাস নিতে পারতেছে না সে। যাই হোক, অনেক কষ্টে তার এই মানে ভাঙে। সে আসলে কাইন্ড অফ স্লিপ প্যারালিসিস এর মতো হয়ে গেছিল তখন, অনেক কষ্টে সে ভাঙে, এবং সে জানে যে স্লিপ প্যারালিসিস থেকে মানুষ মারাও যায় অনেক সময়। তো সেটা সে জানতো, বাট সে বলছে যেটা মানে গড সেভড হিম, সে বেঁচে গেছে। তার ঘুম ভেঙে যায় আর কি, সে কথা বলতে পারে তখন।
তো যাই হোক, পরদিন গন্থার তার যেই বন্ধু তাকে ওই ক্যাসেল সম্বন্ধে বলছিল তার সাথে দেখা করে বলে যে তোমরা যে মনে করো যে এগুলা সব হোক্স বা সামথিং, এটা মিথ্যা কথা, কারণ আমি নিজে ওই ক্যাসেলে যে এরকম ঘটনার সম্মুখীন হয়েছি। তো বন্ধুরা খুব আশ্চর্য হয়ে শুনে বলে যে, গন্থার জিজ্ঞেস করে যে তোমরা কি মানে বলে যে এই ওই ক্যাসেল যে হন্টেড, এই সম্পর্কে তোমাদের কি মানে কথা তোমরা শুনছো, যেটাকে তোমরা বলতেছো হোক্স, বা তোমরা বলতেছো এটা অতিরঞ্জিত বা এক্সাজুরেট করছে মানুষ, এরকম কিছু। বলে যে না, আসলে ব্যাপারটা কি, ওইটা ক্যাসেল সম্বন্ধে একটা কথা প্রচলিত আছে যে ওই ক্যাসেলে অনেক বছর আগে, কয়েকশো বছর আগে, এক্সাক্ট ডেটটাও লিখছে, আমি ওটা বলবো না, বলতেছে যে ওইখানে সেই ক্যাসেলের মালিকের একজন মেয়ে ছিল, সেই সময়কার মালিকের মেয়ে, এবং সে ওখানে থাকতো এবং সে খুব সুন্দরী ছিল, সেখানে ঘোরাফেরা করতো, খেলতো, মানে তার মতো সময় কাটাইতো। ওয়েন শি গ্রিউ ইয়াং, ভালো সময় কাটাইতো সেইখানে। তো তার বাড়িতে একটা ডিনারের দাওয়াত হয় এবং সেই ডিনারের দাওয়াতে সেখানকার পার্শ্ববর্তী একটা এলাকার আরেকজন মানে এরকম ধনী মানুষ, ল্যান্ডলর্ডের ছেলেও আসে, এবং সেই ল্যান্ডলর্ডের ছেলেটা এসে তার সাথে মানে কথা বলতে বলতে একটা জায়গায় গিয়ে তার সাথে কিছু মিসবিহেভ করে বা দুষ্টুমি করে বা কোনো দুষ্টুমি করে, এবং সেটার ফিডব্যাকে তার সাথেও সেই মেয়েটা যে ছিল সেও তার সাথে রুড বিহেভিয়ার করে বা তাকে সেরকম জবাব দিয়ে দেয় আর কি। তো তার ফলে ওই যে লোকটা, সে তার সাথে আরো বেশি মিসবিহেভ করে, এবং যেটা নাকি তাদের সহ্য হয় না, এবং তারা তাকে বের হয়ে যেতে বলে ওই লোককে বাসার থেকে, এবং সেই লোকটা চলে যায় বাসা থেকে চলে যায়। তাদের পারিবারিক একটা কোন্দল সৃষ্টি হয়, এবং পরবর্তী একটা সময় সেই বাড়ির পুরুষরা যখন বাইরে গেছে, একটা দিন সেখানে শিকারে গেছিল তারা, এবং সেই দিন সেই বাড়িতে সেই ক্যাসেল এরিয়াতে তারা ওই যে সেই জমিদার অপমানিত হয়ে চলে গেছিল, সে ওই মেয়েটার দ্বারা অপমানিত হয়ে বা মেয়েটার ফ্যামিলির দ্বারা অপমানিত হয়ে সে এখানে অ্যাটাক করে, এখানে আক্রমণ করে পুরো তাদের ক্যাসেলে। এবং আক্রমণের সময় এই মেয়েটা অনেক সাহসী ছিল, এবং সে সাহসী থাকার কারণে সে যেটা করে, সে তার আর্মার পরে তার ভাইয়ের আর্মার পরে সে নেমে যায় প্রতিহত করার জন্য। আর ওই যে আরেকজন ল্যান্ডলর্ড এখানে আসছিল, একজন কেন্ট, সে যখন আসছিল, সে এসে প্রথমেই এরকম আর্মার পরা একজনকে দেখে সে মনে করে এটা অন্য একজন এখানকার যোদ্ধা বা সামথিং, সে তাকে প্রচন্ড রকম আক্রমণ করে, এবং আক্রমণের প্রথম আঘাতেই মেয়েটা ওই জায়গায় মারা যায়। তো মেয়েটা মারা যাওয়ার পর থেকে নাকি মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, মানে মারা যাওয়ার পর ওই লোকটাও যখন বুঝে যে সে ওই মেয়েটাকে মেরে ফেলছে যার সাথে, তো সে খুব আত্মদহনে ভুগে আর কি, নিজের মধ্যে খুবই গিল্টি একটা ফিল হয়, তার একটা গিল্ট চলে আসে তার ভিতরে, এবং সে মানে চরম তার গিল্টি ফিলিং থেকে সে ওখান থেকে চলে যায়। এবং এরপর থেকে নাকি অনেকেই বেশ কয়েক বছর পর থেকে অনেকেই রাতের বেলা দেখতো ওই প্রাসাদে ওই মেয়েটা ওই পরে তার সেই আর্মার পরে চলাফেরা করে, এবং অনেকেই দেখতো সেই মেয়েটার আর্তচিৎকার শুনতো। অনেকে দেখা যেত যে একটা বাচ্চার মানে কথাবার্তা বা দেখা যেত একটা বাচ্চার শব্দ শুনতো চারিপাশে, ক্যাসেলের চারিদিকে শুনতো। তো এরকম কথাই নাকি প্রচলিত আছে, এবং সবাই নাকি ওখানে ভয় পেত। এখানকার যারা মানুষজন যে প্রাসাদের আশেপাশে থাকতো তারা নাকি ভয় পেত। তারা তো পরবর্তীতে ওখানে রাতে থাকাটাই ছেড়ে দেয়, এবং আস্তে আস্তে তো মানে টাইম পার হয়, টাইম আফটার টাইম মানুষ চলে যায়, এবং এই ভয়ের ব্যাপারগুলো নাকি ক্যাসেলে রয়ে যায়। এবং তারা বলে যে এখনো প্রচলিত আছে যে ক্যাসেলের মধ্যে এরকম কিছু ঘটে, রাতের বেলা এখনো মানুষ শব্দ শুনে, এবং এই কারণেই রাতে কেউ থাকে না। এবং এটা নাকি শোনে অবভিয়াস, যেই রাতের বেলা ওদিকে গেছে সেই নাকি এই ধরনের শব্দ শুনছে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রংপুরের একজন শ্রোতা। নিরাপত্তার স্বার্থে তার নাম পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি লিখেছেন, ভাই, আমি কোনোদিনও ভূত প্রেত বিশ্বাস করতাম না, কিন্তু 2023 সালের সেই এক রাত আমার পুরো জীবন বদলে দিয়েছে। আজও মাঝরাতে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে আমার বুক কেঁপে ওঠে। আমি তখন একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলাম। রাত তখন প্রায় 2:20। হাসপাতালের জরুরি বিভাগ থেকে কল এলো, একটি মরদেহ 65 কিলোমিটার দূরের একটি গ্রামে পৌঁছে দিতে হবে। আমার সঙ্গে ছিলেন হাসপাতালের ওয়ার্ড বয় রফিক।
মর্গ থেকে যখন লাশটি বের করা হলো তখন থেকেই অদ্ভুত একটি বিষয় চোখে পড়ল। মরদেহটি পুরো সাদা কাপড়ে মোড়ানো, কিন্তু স্ট্রেচারের নিচে টপ টপ করে পানি পড়ছে। আমি ভাবলাম হয়তো বরফ গলছে, কিন্তু রফিক ফিসফিস করে বলল, ভাই এই লাশে তো বরফ দেওয়া হয়নি। কথাটি শুনেই আমার বুকটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল। আমরা অ্যাম্বুলেন্সের পিছনের দরজা বন্ধ করে রওনা দিলাম। শহরের আলো পেছনে পড়ে রইল, সামনে শুধু অন্ধকার রাস্তা আর দূরে দূরে কুয়াশা। প্রায় 40 মিনিট যাওয়ার পর হঠাৎ পিছন থেকে কেমন জানি শব্দ হলো। আমি রিয়ার মিরর দিকে তাকালাম, দেখলাম কেউ নেই। রফিক বলল, ভাই গাড়ি থামাবেন না? আমি বললাম, হয়তো স্ট্রেচার নড়ছে। কিন্তু ঠিক তখনই আবার ওই একই শব্দটি আরো জোরে। মনে হচ্ছিল কেউ যেন ভিতর থেকে দরজায় আঘাত করছে। আমি সাহস করে গাড়ি থামালাম, দুজনে মিলে পিছনে দরজা খুললাম। দেখে আমার শরীর অবশ হয়ে গেল। স্ট্রেচারের বেল্ট ছিঁড়ে গেছে, কিন্তু মরদেহটি আগের জায়গায় নেই। আমি আর রফিক দুজনেই কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারছিলাম না। স্ট্রেচার খালি, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরের বাতাস ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। আমি কাপা গলায় বললাম, লাশটি কোথায় গেল? রফিক কোনো উত্তর দিল না। তার আঙ্গুল কাঁপতে কাঁপতে অ্যাম্বুলেন্সের এক কোণার দিকে ইশারা করলো। আমি তাকিয়ে দেখি সাদা কাপড়ে মোড়ানো মরদেহটি স্ট্রেচারে নেই। সে গিয়ে দাঁড়িয়ে আছে পেছনের একবারে কোণায়, যেন কেউ তাকে সেখানে দাঁড় করে রেখেছে। কিন্তু মৃত মানুষের তো দাঁড়িয়ে থাকার কথা না। আমার চোখের পলক ফেলতেই ধপ করে সেটি আবার মেঝেতে পড়ে গেল। রফিক চিৎকার করে উঠল, ভাই দরজা বন্ধ করেন, এখান থেকে চলে যাই। আমরা কোনো রকম মরদেহটি আবার স্ট্রেচারের বেঁধে দরজা বন্ধ করে দিলাম। গাড়ি চালিয়ে আবার দ্রুত রওনা দিলাম। 5 মিনিটও যায়নি, অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আবারও কেমন জানি শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল কোনো বৃদ্ধ মানুষের শুকনো হাসির মতো। রফিকের মুখ ফ্যাকাশে। সে বলল, ভাই আপনি শুনছেন? আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। সামনের যাত্রীর সিটে ঠিক পিছন থেকে কেউ ধীরে ধীরে বলল, আমাকে নামিয়ে দাও। আমি হঠাৎ ব্রেক ধরলাম। চারদিকে গভীর অন্ধকার, রাস্তার দুই পাশে বিশাল গাছ, একটিও মানুষ নেই। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের সাইলেন নিচ থেকেই কেন জানি না আবার বেজে উঠল। আমি তো সাইলেন চালু করিনি। ড্যাশবোর্ডের সব লাইট একসঙ্গে জ্বলতে নিভতে শুরু করলো। ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আর সেই নিস্তব্ধতার মধ্যে পিছন থেকে আবারও শোনা গেল একই শব্দ। মনে হচ্ছিল কেউ ভিতর থেকে বের হতে চাচ্ছে। আমি ধীরে ধীরে পিছনের মিররের দিকে তাকালাম। পিছনে যা দেখলাম তা দেখে আমার শরীর সমস্ত রক্ত যেন জমে গেল। স্ট্রেচারে শুয়ে থাকা কাপড়ে মোড়া মানুষটি এবার বসে আছে, আর তার মুখ ধীরে ধীরে আমার দিকেই যেন ঘুরছে। আমি আয়নায় তাকিয়ে জমে গেলাম। তার মুখটি কোনোভাবেও দেখা যাচ্ছিল না। সাদা কাপড়ের ভাঁজের নিচে শুধু অন্ধকার। তারপর সে খুব ধীরে ধীরে ডান হাতটা তুলল, আঙ্গুল দিয়ে ইশারা করল, পেছনে তাকিও না, পিছনে তাকাবো না। কেন? ঠিক তখনই রফিক কাপা গলায় বলল, ভাই সামনে তাকান, সামনে। আমি দ্রুত উইন্ডশিটের দিকে তাকালাম। রাস্তার মাঝখানে একজন নারী দাঁড়িয়ে, সাদা কাপড় পরা, দীর্ঘ চুল, মুখ ঢেকে রেখেছে।
তিনি একদম নড়ছেন না। আমি ব্রেক করতেই নারীটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল, কিন্তু ব্রেকের ধাক্কায় অ্যাম্বুলেন্সও বন্ধ হয়ে গেল। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে শিয়ালের ডাক। আমি আবার গাড়ি স্টার্ট দিতে গেলাম, কাজ হচ্ছে না। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পেছন থেকে কারো হাঁটার শব্দ পাচ্ছিলাম, যেন খালি পায়ে কেউ ধীরে ধীরে গাড়ির চারপাশে হাঁটছে। রফিক জানালার কাছ দিয়ে বাহিরে তাকিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, ভাই, ওটা মানুষ না। আমি তাকিয়ে দেখি অন্ধকারের মতো অন্তত 7 থেকে 8টি কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের উচ্চতা মানুষের চেয়ে অনেক গুণ বেশি। কেউ নড়ছে না, শুধু সবাই অ্যাম্বুলেন্সের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভিতর থেকে সেই কাপড়ে মোড়া দেহটি গলা শোনা গেল, দরজা খুলবে না, ওরা আমাকে নিতে এসেছে। আমার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই পিছনের দরজায় প্রচণ্ড জোরে কেউ আঘাত দিল, তারপর আরেকটা, এরকম 2টা আঘাত দিল। মনে হচ্ছিল বাইরে থাকা কালো অবয়বগুলো জোরে জোরে দরজা খুলতে চাইছে। আর ভিতরে বসে থাকা কাপড় মোড়া মানুষটি ধীরে ধীরে হাসতে শুরু করলো। সেই হাসির শব্দ আমি কোনোভাবেও ভুলতে পারতেছিলাম না। বাইরে একের পর এক আঘাত পড়ছে। মনে হচ্ছিল আর কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাম্বুলেন্সের দরজা ভেঙে যাবে। আমি আর রফিক ভয়ে একে অপরের দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই পিছন থেকে সেই কণ্ঠ আবারও শোনা গেল, ভয় পেও না, ওরা আমাকে নিতে এসেছে, কিন্তু আজ আমাকে নিতে পারবে না। কণ্ঠটা শান্ত কিন্তু অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ অ্যাম্বুলেন্সের বাতাসের পচা মাটির গন্ধ মনে হচ্ছে যে ছড়িয়ে পড়ল। শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেল। আমি সাহস করে পেছনে তাকালাম। এবার কাফনের কাপড় একটু সরে গেছে, কিন্তু মুখের জায়গায় মানুষের মুখ নেই। মনে হচ্ছিল যেন গভীর কালো অন্ধকার, সেখানে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু শূন্যতা। ঠিক তখনই ড্যাশবোর্ডের বন্ধ হয়ে যাওয়া রেডিও আবারও নিচ থেকে কেন জানি না চালু হয়ে গেল, কিন্তু কোনো গান নেই, শুধু একটা কর্কশ কণ্ঠ বারবার বলছে, পালাও পালাও পালাও। হঠাৎ ইঞ্জিন নিজে থেকে স্টার্ট নিল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, পুরো গতিতে অ্যাম্বুলেন্স চালিয়ে দিলাম। পিছনে তাকানোরও সাহস নেই। প্রায় 15 মিনিট পর আমরা গ্রামের কবরস্থানের কাছে পৌঁছালাম। কিন্তু সেখানে গিয়ে দেখি যে পরিবার মরদেহ নেওয়ার কথা তাদের একজনও আসেন, বরং কবরস্থানের বৃদ্ধ পাহারাদার আমাদের দেখে অবাক হয়ে বললেন, তোমরা এত রাতে কাকে নিয়ে এসেছো? আমি কাগজটা হাতে দিলাম। তিনি কাগজ দেখে ফ্যাকাশে হয়ে গেল। তারপর কাপা গলায় বললেন, এই নামের মানুষ তো 3 দিন আগেই দাফন হয়েছে। আমার হাত থেকে কাগজ মাটিতে পড়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই অ্যাম্বুলেন্সের পিছনের দরজাটা ধীরে ধীরে নিজে থেকে খুলতে শুরু করল। আমি, রফিক আর কবরস্থানের বৃদ্ধ পাহারাদার 3 জনেই কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। অ্যাম্বুলেন্সের ভিতরে তাকিয়ে দেখি স্ট্রেচার খালি, সাদা কাপড়টা শুধু পড়ে আছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগেও সেখানে কেউ শুয়েছিল। ঠিক তখনই কবরস্থানের ভিতর থেকে একটি শব্দ ভেসে আসলো। বৃদ্ধ পাহারাদার কাপা গলায় বললেন, এই শব্দ আমি আগে শুনেছি, কিন্তু আজ আবার কেন? আমরা 3 জন টর্চ জ্বালিয়ে শব্দের দিকে এগোলাম। কবরের সারির একবারই শেষ প্রান্তে গিয়ে দেখি একটি পুরনো কবরের উপরের মাটি নিচ থেকেই নড়ছে। হঠাৎ মাটির ভিতর থেকে একটি কালো হাত ধীরে ধীরে বেরিয়ে এলো। রফিক ভয়ে চিৎকার করে দৌড় দিল। আমি আর বৃদ্ধ পিছনে সরে এলাম। ঠিক তখনই
সেই হাতটি আবার মাটির নিচে চলে গেল। চারদিকে আবার নিস্তব্ধতা। বৃদ্ধ ফিসফিস করে বললেন, আজ থেকে বহু বছর আগে এই রাস্তায় একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়েছিল। চালক, ওয়ার্ড বয় আর একজন মৃতদেহ, তিনজনেই আগুনেই পুড়ে যায়। এরপর থেকে মাঝে মধ্যে গভীর রাতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স এই রাস্তায় নাকি দেখা যায়। যারা তার পিছু নেয় তাদের সবাই আর বাড়ি ফিরতে পারেন। আমার শরীর শিউরে উঠল। আমরা দ্রুত অ্যাম্বুলেন্সে ফিরে এলাম। ইঞ্জিন চালু করতে হঠাৎ মোবাইলে সময় দেখলাম 2:40। কিন্তু আমরা তো অন্তত 2 ঘন্টা ধরে এসব ঘটনার মধ্যে ছিলাম। হাসপাতালে ফিরে সব ঘটনা খুলে বললাম। দায়িত্বে থাকা একজন প্রবীণ কর্মচারী দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা যে অ্যাম্বুলেন্সটা নিয়েছিলে সেটাই সেই দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্স। মেরামত করে আবার চালানো হচ্ছে। কিন্তু প্রতি বছর কয়েকটি রাত অদ্ভুত সব ঘটনা ঘটে। সেদিনের পর থেকে আমি আর কখনো রাতের শিফটে অ্যাম্বুলেন্স চালাইনি। আজও মাঝরাতে দূরে কোথাও অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে আমার বুক কেঁপে ওঠে। কারণ আমি জানি সব অ্যাম্বুলেন্স জীবিত মানুষ বহন করে না। কিছু কিছু অ্যাম্বুলেন্স এখনো তাদের শেষ যাত্রীকে খুঁজে বেড়ায়।